তোমরা একটু প্লিজ আমাকে টাইম টু টাইম তোমাদের যে যে কোশ্চেন আছে একটু প্লিজ আমাকে এখানে ইনবক্স দিয়ে দিও। ইভেন তোমরা আমার মেসেঞ্জারেও দিতে পারো, তাহলে I'd rather be happy to give you answer. আমি তোমাদেরকে আনসার দিতে পারলে বরং আরো খুশি হব। তোমরা প্লিজ আমাকে জানাবা তোমাদের কোশ্চেন গুলো। তো আমরা আজকে তাহলে আমাদের এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কিভাবে ডাইজেস্ট হয়, তারপরে কার্বোহাইড্রেট ডাইজেশনের আলটিমেটলি এন্ড প্রোডাক্ট কি হয়, তারপরে এই এন্ড প্রোডাক্টটা কিভাবে অ্যাবজর্পশন হয় আমার বডিতে, এরপরে হচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা কি, আমাদের আমাদের সবকিছুতে ইম্পর্টেন্স লাগবে। তো এরপরে আমরা চলে আসি যে পারপাস কি, কেন আমাদের এই কার্বোহাইড্রেট ডাইজেশন আমাদের কেন পড়তে হবে। তুমি যদি এই কার্বোহাইড্রেট ডাইজেশন এবং অ্যাবজর্পশন সম্পর্কে তোমার ডিটেইলস আইডিয়া থাকে, তাহলে ইউ উইল বি এবল টু কোরিলেট ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ লাইক যেমন এনজাইম ডেফিসিয়েন্সি, কার্বোহাইড্রেটের যদি কোনো এনজাইম ডেফিসিয়েন্সি হয় তাহলে কি প্রবলেম হতে পারে কার্বোহাইড্রেট ডাইজেশনে, তারপরে ম্যালঅ্যাবজর্পশন, কার্বোহাইড্রেটের ম্যালঅ্যাবজর্পশন হলে কি প্রবলেম হতে পারে, তারপর রিগার্ডিং মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট কি কি ডিজিজ আছে, এগুলো তুমি ইজিলি ডায়াগনোসিস করতে পারবা। এই কারণে আসলে আমাদের পড়তে হবে। তো বিফোর গোয়িং টু আওয়ার মেইন টক, আমরা যে টপিকটা নিয়ে দ্য টপিক উই আর গোয়িং টু টক অ্যাবাউট দেখে নিতে হবে। যেমন তোমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে কতটা আইডিয়া আছে, যে এখানে ডাইজেশন পড়তে গেলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া লাগবে। তো আমার মনে হয় যে আজকে তোমরা যারা ক্লাসে আছো, তোমরা যদি ফার্স্ট প্রফ এক্সামিনি হও তাহলে তো তোমরা অলরেডি অ্যাবডোমেন কার্ড পড়ে এসছো, তাহলে তোমরাও জানো। এছাড়াও তোমাদের যারা ফার্স্ট ইয়ারে আছে ওদেরও জানার মানে ওরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে এসেছে ইন্টারমিডিয়েট থেকে। তোমরা তাহলে এই হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্ট সম্পর্কে জাস্ট একটু দেখে নাও যে এই হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্ট একটা আসলে কমপ্লিকেটেড অনেকটা ফ্যাক্টরির মতো। তো এই ফ্যাক্টরিতে তুমি র মেটেরিয়ালস হিসেবে পাঠিয়ে দিচ্ছ কমপ্লেক্স ফুড। আজকে যেহেতু আমি কার্বোহাইড্রেট নিয়ে কথা বলবো, তো আমি কার্বোহাইড্রেটের কথাই বলি, যে তুমি কার্বোহাইড্রেটকে পাঠিয়ে দিচ্ছ র মেটেরিয়ালস হিসেবে এই একটা ফ্যাক্টরির ভিতরে। তাহলে এই ফ্যাক্টরি তো একা কাজ করতে পারবে না, তার সাথে অনেক অ্যাক্সেসরি সাবস্টেন্স লাগবে বা অ্যাক্সেসরি গ্ল্যান্ড গুলো লাগবে। তো সেই কারণে আমাদের এই যে দেখো কারা কারা এটার সাথে এই পুরো ডাইজেশনের সাথে কোন কোন অর্গান ইনভলভ আছে, তোমরা মানে অ্যাট এ গ্ল্যান্স এই পিকচারটা দেখে বুঝে যাবা যে আমার ডাইজেশন কিন্তু আসলে মাউথ থেকে শুরু হয়ে যায়। মাউথে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা আসে, এরপরে স্টমাকে যায়, তারপরে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসে, এরপরে ইন্টেস্টাইনে যায়, এইভাবে স্টেপ বাই স্টেপ এটা চলতে থাকে। তাহলে তোমরা এট এ গ্লান্স এইটা দেখে নিলা, এরপরে আমি কার্বোহাইড্রেট ডাইজেশনে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো যে মাউথে কিভাবে হচ্ছে, তারপরে স্টমাকে কি হচ্ছে, স্মল ইন্টেস্টাইনে কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো দেখো যে এই আমাদের এই ডাইজেশন এবং অ্যাবজর্পশন দুটোই কিন্তু একটা খুবই কমপ্লিকেটেড প্রসেস। তো এটা আমাদের এই জিআই ট্র্যাক্টের ভিতরে হয় এবং এটার সাথে আসলে অনেকগুলো অর্গান ইনভলভ থাকে। যেমন এই মাউথ, স্টমাক, প্যানক্রিয়াস আমি অলরেডি বলেছি, লিভার, গল ব্লাডার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, all are involved in digestion and absorption. তো একটু আমরা ওভারভিউ করে নেই যে ডাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি। আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করতে পারলে আমার খুব ভালো লাগতো যে তোমরা আসলে কি বুঝছো, কিন্তু আমি তোমাদের কোনো আইডিয়া নিতে পারছি না। তোমরা যদি কেউ কেউ একটু এখানে ইনবক্স করো তোমাদের আনসারটা, তাহলে খুব ভালো হয়। তোমরা ডাইজেশন বলতে আসলে কি বুঝছো, তোমাদের কি আইডিয়া? তো আমি এটা মানে যেহেতু শুরু করেছে আমি শেষ করি, যে আমি তোমাদেরকে প্রথমেই ছবিতে যেটা দেখালাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু যে খাবারগুলো খাই সবগুলোই কিন্তু কমপ্লেক্স ম্যাক্রোমলিকুল। ম্যাক্রোমলিকুল মানে আমরা যেটা আমাদের খালি চোখে দেখতে পাই, এবং এই ম্যাক্রোমলিকুল তো আমার এই ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল ক্রস করে ভিতরে যেতে পারবে না। তাহলে আমাদেরকে এটাকে কি করতে হবে, এই ম্যাক্রোমলিকুল গুলোকে, ম্যাক্রোমলিকুল শুড বি ব্রোকেন ডাউন ইনটু এ সিম্পল অ্যাবজর্বেবল ইউনিট, একটা সিম্পল অ্যাবজর্বেবল ইউনিটে কনভার্ট করতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড, এরকম ভাবে আমরা এটাকে কনভার্ট করে নিব। নেওয়ার পরে তারপরে এটা অ্যাবজর্ব করতে পারবে আমার ইন্টেস্টাইনাল এপিথেলিয়াল সেল, তারপরে এটাকে অ্যাবজর্ব করতে পারবে। এই যে প্রসেস যেটা চলতেছে আমার এই যে ইন্টেস্টাইনের ভিতরে, আমার জিআই ট্র্যাক্টের ভিতরে যে এই যে প্রসেসটা চলে, এই প্রসেসটাকে আসলে ডাইজেশন বলা হয়। এটার অ্যানাদার নেম প্রাইমারি মেটাবলিজম। আমি এটা প্রাইমারি মেটাবলিজম এটাকে কেন বলা হয়, এটা যখন তোমাদেরকে আমি মেটাবলিজম পড়াবো তখন এক্সপ্লেন করব।
তোমরা একটা হয়তো আমাদের মোজাম্মেল স্যারের বই তো তোমরা সবাই ফলো করো, তো স্যারের বইতে হয়তো তোমরা দেখেছো যে ডাইজেশনের ডেফিনিশন স্যার এইভাবে ডিফাইন করেছে যে ডাইজেশন ইজ দ্য ফিজিকো কেমিক্যাল প্রসেস। তো অনেকেই আমি দেখি যে যখন ভাইবা বোর্ডে আমি জিজ্ঞাসা করি যে এই ফিজিকো কেমিক্যাল প্রসেস বলতে তুমি কি বুঝছো, এইটার আনসার আর দিতে পারে না, ফিজিকো কেমিক্যাল প্রসেস। তো আমি তোমাদেরকে দ্য প্রসেস অফ ট্রিটিং এ সাবস্টেন্স উইথ হিট এনজাইম অর সলভেন্ট টু প্রমোট ডিকম্পোজিশন এসেনশিয়াল সাবস্টেন্স। আমার মনে হয় যে তুমি যেই লিখেছো হাসান, রিজভি হাসান, তো আমার মনে হয় এখান থেকে তোমরা, হ্যাঁ, প্রসেস অফ ব্রেকিং ডাউন অফ কমপ্লেক্স ফুড ইনটু সিম্পলার ফর্ম দ্যাট ক্যান বি অ্যাবজর্বড বাই দ্য বডি। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার আনসারটা একদম কারেক্ট আনসার। তাহলে এটাকে আমরা ফিজিকো কেমিক্যাল কেন বললাম? আসলে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের ইয়েটা ডাইজেশন প্রসেসটা কোথা থেকে শুরু হয়? আমাদের মাউথ থেকে কিন্তু শুরু হয়ে যায়। তো মাউথ থেকে ফিজিওলজিক্যাল প্রসেস টার্ন কমপ্লেক্স ফুড ইনটু, ইয়েস, ইটস আ ভেরি গুড আনসার। আমি সবসময় তোমাদের একটা কথা বলেছি যে নট নেসেসারিলি যে তোমাকে বইয়ে যে ভাষায় লিখেছে ওই ভাষায় তোমাকে ডেফিনেশন দিতে হবে। তুমি তোমার ডেফিনেশন তুমি নিজে ক্রিয়েট করো, তুমি একটা সুন্দর ডেফিনেশন বানাও যেটা মিনিং, একটা উইথ সাম মিনিং আছে যেটা। তো ডাইজেশনটাকে আমরা কেন ফিজিকো কেমিক্যাল বললাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখানে বা এই যে চাবানোর একটা বিশাল বড় রোল আছে। এখানে কিন্তু আসলে কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না। তো আমরা চাবানোর সময় কি করি? চাবানোর সময় এটাকে ভেঙে ফেলি। এটাই হচ্ছে আমার ফিজিকো। আর কেমিক্যাল মানে এই যে আমার মাউথ থেকে যে টায়ালিন আসে, বারে স্যালিভারি অ্যামাইলেজ আসে, এসে কিন্তু তার উপরে একটা কেমিক্যাল রিয়াকশন করে। এই জন্য এটাকে ডাইজেশনটাকে আমরা বলে থাকি। এবং অল থ্রু দ্য ইন্টেস্টাইন there will be some physicochemical process that will happen within the intestinal system. এবং এই ফিজিকোকেমিক্যাল প্রসেসের মাধ্যমেই কিন্তু আলটিমেটলি কি হয়, যেমন খেয়াল করে দেখো যে স্টমাকে যাওয়ার পরও কিন্তু ওখানে একটা গ্রাইন্ডিং মুভমেন্ট হয়, ওটাও এক ধরনের ফিজিক্যাল মুভমেন্ট। তার মানে ওখানে কিন্তু আসলে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, বাট এই যে গ্রাইন্ডিং একটা মুভমেন্ট হচ্ছে এটার মাধ্যমে কি করে লার্জার ফুড পার্টিকেল গুলোকে ভেঙে ভেঙে স্মলার ফুড পার্টিকেলে কনভার্ট করে দেয়। এখন আমরা এই তোমরা তোমরা হয়তো এনজাইমের ওখানে পড়ে এসছো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে 6টা এনজাইম আছে, অটলিল এইটা বলে আমরা মনে রাখি, অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, তারপরে আছে হাইড্রোলেজেস। তো তোমাদেরকে অনেক সময় আমরা ভাইবাতে জিজ্ঞাসা করি যে আচ্ছা বলো তো হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম গুলো কোথায় কাজ করে? তোমরা হঠাৎ করে আর বলতে পারো না। এই হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম গুলোই কিন্তু আসলে আমাদের জিআই ট্র্যাক্টে কাজ করে। অল হাইড্রোলেজেস গ্রুপ অফ এনজাইম অ্যাকচুয়ালি অ্যাক্টস উইদিন দা জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের ভিতরে তারা কাজ করে। তাদের কাজ কি? কাজই হচ্ছে হাইড্রোলাইসিস করা, মানে ভেঙে ফেলা। সেটা ভেঙে, এই হাইড্রোলাইসিস মানে কি? তোমরা আরেকটা জিনিস বলতে ভুলে যাও, হাইড্রোলাইসিস, লাইসিস মানে ভেঙে ফেলা, আর হাইড্রো মিন্স ওয়াটার, তার মানে ওয়াটার দিয়ে তোমাকে এটা ভাঙতে হবে, ওয়াটার ছাড়া কখনো তুমি ভাঙতে পারবা না। তো সেটা কিভাবে হয় আমি তোমাদেরকে পরে ছবির মাধ্যমে দেখাচ্ছি। এটা তো গেল তোমার ডাইজেশন। তাহলে ডাইজেশন কি হলো? এখানে কমপ্লেক্স ফুড সাবস্টেন্সটাকে তোমরা কি করলা? ভেঙে ভেঙে একটা সিম্পল ফর্মে নিয়ে আসলা, একটা অ্যাবজর্বেবল ইউনিটে নিয়ে আসলা, যেটা হয় কি দিয়ে? হাইড্রোলাইসিস গ্রুপ অফ এনজাইম দিয়ে। নেক্সট আসো হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটাও হচ্ছে যে এটা ইট ইজ অলসো এ কমপ্লিকেটেড প্রসেস। এবং এটা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের ডাইজেশনটা হচ্ছে উইদিন দা লুমেন অফ ইন্টেস্টিনাল ট্র্যাক্ট। ইন্টেস্টিনাল ট্র্যাক্টে লুমেনের ভিতরে এই ঘটনাটা ঘটতেছে। তাহলে এখন তোমার আলটিমেটলি এই যে নিউট্রিয়েন্ট, এই যে অ্যাবজর্বেবল ফর্মে তুমি নিয়ে আসলা, এটাকে কোথায় নিতে হবে? তোমার তোমার বিভিন্ন তোমার এই বডির যত সেল আছে সমস্ত সেলে পৌঁছায় দিতে হবে। তাহলে এই সমস্ত সেলে যদি তুমি পৌঁছায় দিতে চাও, তাহলে তোমার এখানে মিডিয়াম হিসেবে কে কাজ করবে? মিডিয়াম হিসেবে অবভিয়াসলি কাজ করবে আইদার ব্লাড অথবা লিম্ফ এর মাধ্যমেই, মানে আলটিমেটলি লিম্ফ দিয়ে যেও তো আলটিমেটলি ব্লাড এর মাধ্যমেই কিন্তু এটা তোমার পুরো শরীরে পৌঁছায় দিতে হবে। তো তোমাকে যে কোনো ভাবেই হোক এই ইন্টেস্টিনাল ক্যাভিটি থেকে তুমি যে সিম্পলেস্ট ফর্মে তৈরি করলা, লার্জ পার্টিকেল ভেঙে যে সিম্পলেস্ট ফর্মে নিয়ে আসলা, এটাকে তোমার তাহলে মানে সামহাউ তোমার ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলকে ক্রস করায় ব্লাডে নিয়ে যেতে হবে। এই যে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল ক্রস করায় তুমি যে ব্লাডে নিয়ে গেলা, এই প্রসেসটাকে বলা হয় অ্যাবজর্পশন। সাধারণত অ্যাবজর্পশন কিভাবে হয়? আইদার বাই active transport or by diffusion process. This is the transport mechanism. I think you know about it. তো আমি তোমাদেরকে একটু জাস্ট তোমাদের একটু রিকল করায় দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে খেয়াল করো আমাদের প্রত্যেকটা সেল, আমাদের হিউম্যান বিইং এর প্রত্যেকটা সেলে একটা বায়োলজিক্যাল মেমব্রেন আছে।
ম্যাম ডাইজেশন অ্যাবজর্পশন পড়ার জন্য কেন কোন বইটা বেস্ট? আচ্ছা, এই এই সমস্ত আমি কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসের শেষে একটা আমি আমি এগুলো সাপ্লাই দিতে বলেছি তোমাদেরকে। পাওয়ার পয়েন্ট এর এই আমি যে প্রেজেন্টেশন গুলো দিচ্ছি, প্রেজেন্টেশন গুলো আমি জ্যোতিকে বলেছি তোমাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য। তবে তোমরা যদি কেউ না পেয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে, তাহলে আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিব। আমি প্রত্যেকটা স্লাইডের লাস্টে দেখবা রেফারেন্স থাকে, একটা একটা এক লাস্ট স্লাইড থাকে যেটাতে রেফারেন্স লেখা থাকে। রেফারেন্স যে লেখা আছে ওখানে দেখলেই তুমি পেয়ে যাবা কোন বইটা ফলো করলে ভালো হবে। আমি তোমাদেরকে এখানে বলবো, আর ওখানে আমি রেফারেন্স দিয়ে দিয়েছি, তারপর বেশ কিছু ইউটিউব ভিডিও রেফারেন্সও দেওয়া আছে ওখানে। তোমরা এখন যেহেতু অনেক বাসায় বসেই আছো, অনেক সময় এমনিতেই ফোনটা নিয়ে যদি তোমরা ওইখানে একটু চাপ দাও, দিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিলে মানে ইট উইল বি ভেরি ভেরি হেল্পফুল আই থিঙ্ক। তাহলে এখানে আমরা চলে আসছি, সেটা হচ্ছে যে এই যে একটা সেল মেমব্রেন, বায়োলজিক্যাল মেমব্রেন। এখন দেখো বায়োলজিক্যাল মেমব্রেন কারা ক্রস করতে পারবে ইজিলি? যারা হচ্ছে দ্য পার্টিকেলস হুইচ আর লিপিড সলিবল। তাহলে লিপিড সলিবল যারা, তারাই কিন্তু শুধুমাত্র এই বায়োলজিক্যাল মেমব্রেনটা ইজিলি ক্রস করতে পারে। বাকি সবারই যারা ওয়াটার সলিবল, তাদের সবারই কারো একজনের কাঁধে চেপে এটা এই মানে এই জায়গাটা পার হইতে হয়, মানে এই জায়গাটা ক্রস করতে হয়, মানে এই জায়গা সে সবাই পার করতে পারবে না। as because we know our biological membrane is lipid bilayer, এখানে লিপিড বাইলিয়ার থাকে, একটা লিপিড বাইলিয়ার থাকে, তোমরা জানো এটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। তো এই লিপিড বাইলিয়ার কিন্তু যারা ওয়াটার সলিবল তারা ক্রস করতে পারে না। তাহলে ওয়াটার সলিবল যারা তারা ক্রস যদি না করতে পারে, তাহলে তাদের জন্য একটা ট্রান্সপোর্টার লাগবে। সেই ট্রান্সপোর্টারটা স্লাইড কে বলে দিয়েছিলাম, অভিজিৎ সরকার জ্যোতি, ওকে তো আমি দিয়ে দিয়েছি, আমি ওকে ওর মেইলে মেল করে দিয়ে দিয়েছি তোমাদের জন্য কোয়েশ্চেন, তারপরে হচ্ছে যে একটা বইয়ের পিডিএফ, আর হচ্ছে যে আমার স্লাইডটা সবই আমি দিয়ে দিয়েছি। কারণ এটা তো ধরে রাখার কিছু না, আমি চাই যদি তোমাদের এইটা পড়ে সামান্যতম একটু উপকারও হয়, তাহলে সেটাই আমার এই কষ্টের সার্থকতা সেখানেই। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে আমার মনে হয় তোমরা পরে এটা নিয়ে আমার সাথে ডিসকাস করো, না হলে আমি ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আহ, তাহলে এটা হচ্ছে বায়োলজিক্যাল মেমব্রেন। বায়োলজিক্যাল মেমব্রেন হলো আমরা কিভাবে তাহলে এটা ক্রস করব, এখানে কিছু তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে ট্রান্সপোর্ট মেমব্রেন কতগুলো ট্রান্সপোর্ট প্রোটিন বসানো আছে। তাহলে যারা ওয়াটার সলিবল তারা এই ট্রান্সপোর্ট প্রোটিনের উপরে ভর করে আলটিমেটলি এই এক্সট্রাসেলুলার স্পেস থেকে ইন্ট্রাসেলুলার স্পেসে আসবে। তার মানে এই আমার একটা এপিথেলিয়াল লেয়ার, আমার ইন্টেস্টিনাল এপিথেলিয়াল লেয়ার আছে, যেটার আরেকটা নাম হচ্ছে এন্টারোসাইট। সেই এন্টারোসাইটকে আমার ক্রস করতে হবে। আমি আগে বলেছি যে অ্যাবজর্পশন মানে হচ্ছে এন্টারোসাইটটাকে ক্রস করতে হবে, তোমার এন্টারোসাইটকে ক্রস করে তারপরে ব্লাডে চলে আসতে হবে। তাহলে এন্টারোসাইটের একটা পাশ ক্রস করে ভিতরে আসলো, তারপরে আবার আরেকটা পাশ ক্রস করতে হবে। সেটা কিভাবে করে আমি তোমাদেরকে পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে একটা এন্টারোসাইট। এখন এন্টারোসাইটের দুইটা সারফেস থাকে, এইটা যেটা এই ইন্টেস্টিনাল লুমেনের দিকে ফেস করে আছে, এটাকে অ্যাপিকাল সারফেসও বলা হয়, এটাকে বলা হয় লুমিনাল সারফেসও বলা হয়। আর যেটা যেটা একটা বেসমেন্ট মেমব্রেনের উপরে বসে আছে, তোমরা তো জানোই, এটা হিস্টোলজিতে তোমরা পড়েছো। এই বেসমেন্ট মেমব্রেনের উপরে যেটা বসে আছে সেটাকে আমরা বলে থাকি বেজাল সারফেস, বা এই যে ল্যাটারাল দিকেও এর এক্সটেনশন আছে বলে এটাকে বেজোল্যাটারাল সারফেস বলা হয়। তার মানে যখন একটা ফুড পার্টিকেল, মনে করো আমাদের কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ, তাহলে এই তিনটা সবচেয়ে সিম্পলেস্ট ইউনিট। এদেরকে কি করতে হবে, এদেরকে এই দুইটা লেয়ারই কিন্তু ক্রস করতে হবে, খেয়াল করে দেখো। তার মানে এপিকাল, এই যে এপিকাল মেমব্রেনটাও ক্রস করতে হবে, পরে যে তাদেরকে বেজাল লেয়ারটাও ক্রস করতে হবে। তাহলে এখন আমরা জানি যে এই এন্টারোসাইটকে ক্রস করার সময় এক একটা পার্টিকেল এক একটা পাথওয়ের মাধ্যমে যায়, এক একটা ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যায়। লাইক কেউ কেউ যায় হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে, কেউ কেউ যায় হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে। এখন আমরা এই কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি হয় আমরা এটা একটু জেনে নেই। তো আমাদের এই যে কার্বোহাইড্রেট, আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে কার্বোহাইড্রেটের দরকার কি, আমাদের ডায়েটে কার্বোহাইড্রেটের দরকার কি। একটা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল সব সময় 3.5 থেকে 5.5 মিলিমোল পার লিটার এটা মেনটেন করতে হয়, as because we know, all of we know that glucose is the preferred fuel for brain, প্লাস আরবিসি solely dependent on glucose। সে গ্লুকোজ ছাড়া অন্য কোনো কিছু থেকে তার অন্য কোনো কিছুকে মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ করতে পারে না। বা আমরা জানি যে আরবিসির ভিতরে মাইটোকন্ড্রিয়া থাকে না, সেই জন্য
ওখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যেটা শুধুমাত্র গ্লুকোজ দিয়েই হওয়ানো পসিবল, অন্য কিছু দিয়ে ফ্যাটি অ্যাসিড দিয়ে হওয়ানো পসিবল না। এ কারণে তোমার কন্টিনিউয়াস সাপ্লাইয়ের জন্য লাগে। আরেকটা জিনিস আমরা জানি যে আমাদের বডির যে টোটালি ক্যালোরি নিড আছে তার দেখা যাচ্ছে নিয়ারলি 60% আমরা কিন্তু এই ক্যালোরি নিডটা মিট আপ করি এই কার্বোহাইড্রেটের মাধ্যমে। এছাড়াও তোমার এন্ডোজেনাস লিপিড সিনথেসিস, ফ্যাট সিনথেসিস, আর এ মানে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস। তোমরা এটা হয়তো জানো যে নন এসেনশিয়াল কোনগুলো? নন এসেনশিয়াল সেগুলোই যেগুলো আমার বডি সিনথেসাইজ করতে পারে, আর এসেনশিয়াল হচ্ছে some particles that our body cannot synthesize, so we must supply it in our diet. তাই নন এসেনশিয়াল মানে আমার বডি এটা তৈরি করে নিতে পারে। এই ছবিটা তোমাদেরকে আমি বারবার দেখাই, আসলে এটার সাথে খুবই রিলেভেন্ট চলে আসে। কেন? যে আমরা আমার বডির 60% আসলে এই যে ক্যালোরি নিড যেটা, সেটা কিন্তু আমার মিট আপ করা হয় এই কার্বোহাইড্রেট ডায়েট দিয়ে। আরেকটা জিনিস সেটা হলো যে তোমাদেরকে দেখানোর জন্য এই ছবিটা মনের ভিতরে একটু গেঁথে নাও। এই ছবিটা দেখলে বোঝা যায় যে শুধুমাত্র ভাত, রুটি বা আলু, পাস্তা, তারপরে হচ্ছে যে তোমার নুডলস, এইগুলো কার্বোহাইড্রেট না। এছাড়াও আমরা যে সমস্ত শাকসবজি ফলমূল খেয়ে থাকি, এগুলোও কিন্তু তোমার কার্বোহাইড্রেট। আমি দেখতে পাচ্ছি হৃদয়কে, হৃদয় তো ডাক্তার হয়ে গেছে, তুমি আবার আমার ক্লাসে কেন আসছো? আমার সলিমুল্লাহর বেশ কিছু স্টুডেন্ট ছিল একসময়, তার ভিতরে হৃদয় একজন। তো এনিওয়ে আমি কন্টিনিউ করি। হৃদয়কে দেখে ভালোই লাগলো, হৃদয় তো এখন ডাক্তার হয়ে গেছে। ডাক্তার সাহেব, তুমি কেন আমার ক্লাসে আসছো? তবে আই ফিল অনার্ড। এনিওয়ে, আচ্ছা তাহলে এই জিনিসগুলো তোমরা একটু দেখবা যে নিচের গুলোই শুধু না, এই পিরামিডের নিচের অংশটাই শুধু কিন্তু কার্বোহাইড্রেট না। অনেকে এই জিনিসটা ভুল করে, এই উপরের অংশ ফলমূল শাকসবজি এগুলো কিন্তু কার্বোহাইড্রেটের আন্ডারে পড়ে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু মেইন আমাদের যে ক্যালোরি নিড, যেটা আমার বডিতে প্রত্যেকদিন কিছু ক্যালোরি নিড আছে, সেই ক্যালোরি নিডটা আমরা ফুলফিল করি কিভাবে? এই কার্বোহাইড্রেট 60% কিন্তু এই কার্বোহাইড্রেট নেওয়ার মাধ্যমে। তোমরা হয়তো জানো অ্যাটকিন্স ডায়েটের কথা শুনেছো, বা রিসেন্টলি আমাদের যে জাহাঙ্গীর কবির স্যার, উনি বারবার যে ডায়েটের কথা বলছেন, কিটো ডায়েট, সেইখানে তোমরা খেয়াল করে দেখেছো কিনা যে উনি এই কার্ব পোর্শনটা একবারে বাদ দিয়ে দিতে বলছেন, যে কার্বটা বাদ দিয়ে দাও। কেন এটা কিটো ডায়েটটা কেন উপকারী, মানে ওয়েট রিডাকশনের জন্য কেন উপকারী, এটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করতেছি। উনি কিন্তু এই নিচের পার্টটা ধরতে গেলে বাদই দিয়ে দিতে বলছেন, যে তুমি যে এই যে আমাদের প্রতিদিন আমার বডিতে যে মিনিমাম অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট দিতে হয়, তো তুমি যদি এই ফলমূল শাকসবজি খাও তাহলেই তো তুমি পেয়ে যাচ্ছ। আননেসেসারি তো তোমার এই নিচের পার্টটা খাওয়ার দরকার নাই। নিচের পার্টটা খাওয়া মানেই তোমার বডিতে তুমি এক্সেস অ্যামাউন্টের কার্ব দিয়ে দিচ্ছ, যেটা আলটিমেটলি গ্লাইকোজেন হিসাবে জমা হওয়ার পরেও থেকে যাবে, সারপ্লাস যেটা থেকে যাবে, ইট উইল বি কনভার্টেড ইনটু ফ্যাট ভেরি ইজিলি। আমাদের আসলে প্রতিদিন কতটুকু কার্বোহাইড্রেট খাওয়া উচিত? আমাদের আসলে প্রতিদিন কার্বোহাইড্রেট খাওয়া উচিত, মানে রিকমেন্ডেড ডেইলি অ্যালাউন্স বা রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স হচ্ছে 130 গ্রাম পার ডে। কিন্তু আসলে কি আমরা 130 গ্রাম পার ডে খাই? চিন্তা করে দেখো, আমরা ইফতারের সাথে সাথে, ফর এক্সাম্পল এখন আমি বলতেছি যে আমরা যে রোজা রেখেছি, সারাদিন না খেয়ে আছি, ইফতার করে আমরা দেখা গেলো শরবত, তারপরে এটা সেটা হাবি জাবি খেতে খেতে এত পরিমাণ কার্ব খেয়ে ফেলি। তো সেটা আসলে আমাদেরকে কমাতে হবে। তো আমাদের ডেইলি এতটুকু খেলে আসলে হয়ে যায়। আমরা বলে থাকি কার্বোহাইড্রেট কেন প্রয়োজন, এইটার বিষয়ে কথা বলছিলাম। যেমন প্রোটিন এবং ফ্যাট স্পেয়ারার, জানো তো প্রোটিন এবং ফ্যাট কেও বাঁচায় দেয়। আমি তোমাদের আগে যে পিরামিডটা, ফুড পিরামিড যেটা দেখালাম, সেটা হচ্ছে যে আমি যদি 60% ক্যালোরি নিড কার্বোহাইড্রেট থেকে নিয়ে ফেলি, তাহলে তখন কি হবে? তখন আমার আর এই প্রোটিন বা ফ্যাটের ওইখানে হাত দিতে হবে না। ওরা যেরকম জমা আছে জমাই থাকবে। বিশেষ করে প্রোটিনকে আমরা সবসময় বাঁচাতে চাই আমার বডিতে। আমি সবসময় প্রোটিনকে সেভ করতে চাই, কারণ প্রোটিনের কিন্তু এই আমার ক্যালোরি নিড ফুলফিল করা মেইন কাজ না, ওর অনেক কাজ আছে আমার বডিতে। তোমরা ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিনটা জাস্ট একটু রিমেম্বার করার চেষ্টা করো মাথায়, তাহলে দেখবা যে প্রোটিন কত কাজ করে আমার বডিতে। এছাড়াও আরেকটা জিনিস খেয়াল করো, যে আমরা এই যে করোনার সময় সবাই আমরা এত বলছি যে তোমার ইমিউনিটিটাকে বুস্ট আপ করো বা ইমিউনিটিটাকে আপগ্রেডেড করো, ইমিউনিটিটাকে বাড়াও, ইমিউনিটি লেভেলটাকে বাড়াও, এই যে বলতেছি, এটা মানে কি? এটা মানে কি যে তোমার ইমিউনোগ্লোবিলিন লেভেলটাকে হাই করো। সেটা কি? সেটা আসলে তো তোমার প্রোটিনটাকে বাড়ায়। ইমিউনোগ্লোবিলিন, অল ইমিউনোগ্লোবিলিন আর প্রোটিন ইন নেচার। তার মানে আমার বডি সবসময় প্রোটিনটাকে বাঁচাইতে চায়। আর যদি আমি প্রোটিনকে ভেঙে কার্ব বানায় ফেলি, কারণ কার্বোহাইড্রেট ইজ নট এসেনশিয়াল, আওয়ার বডি ক্যান সিনথেসাইজ কার্বোহাইড্রেট উইদিন আওয়ার বডি। কিভাবে করতে পারে? একটা হচ্ছে যে তোমরা জানো যে একটা ফ্যাটের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রাইসাইক্লিসাইড আর ফ্যাটি অ্যাসিড।
ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের ভিতরে যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারলের ভিতরে দুইটা কম্পোনেন্ট, গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড। এই গ্লিসারল পার্টটা দিয়ে আমার বডি ইজিলি গ্লুকোজ বানায় ফেলতে পারে বাই গ্লুকোনিওজেনেসিস। আরেকটা হচ্ছে যে তোমার ইয়ে থেকেও আমার বডি প্রোটিন থেকেও বানায় ফেলতে পারে। আমরা জানি প্রোটিন ব্রেকডাউনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিড আছে দুই ধরনের, একটা গ্লুকোজেনিক আর একটা হচ্ছে কিটোজেনিক। এই গ্লুকোজেনিক যতগুলো অ্যামাইনো অ্যাসিড আছে সবটা থেকেই আমার বডি আলটিমেটলি যে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট বানায় ফেলতে পারে। তো আমি যদি কার্ব দিয়ে দেই তাহলে আর আমার বডি প্রোটিনের দিকে হাত বাড়াবে না, প্রোটিন ব্রেকডাউন হবে না, ফ্যাটের দিকেও হাত বাড়াবে না। তো আমি যেটা এটা একটা জাহাঙ্গীর কবিরের কতগুলো ভিডিও দেখলাম, তাতে দেখলাম যে আসলে যারা ওয়েট রিডাকশন করতে চায় তাদের জন্য আসলে এটা খুবই ভালো একটা ওয়ে, যে তারা যদি এই কার্ব কমায় দেয় তাহলে খুব স্বাভাবিকভাবে তখন তাদেরকে ফ্যাটের দিকে হাত বাড়াতে হবে। তার তো বডিতে কি লাগবে তখন, বডিতে তো তার এনার্জি লাগবে, সে এনার্জি কোথা থেকে আসবে? তখন ইজিলি সে যে ফ্যাট ব্রেকডাউন শুরু করে দিবে। আর উনি অবশ্য প্রোটিন ডায়েটের কথা বাড়াই দিতে বলছে, বিকজ প্রোটিনকে আমার কোনোভাবেই লস করা যাবে না, প্রোটিনটাকে সবসময় আমার রিজার্ভে রাখতে হবে। আচ্ছা, আর কিটোসিস কারণ হলো যে যদি তোমার বেশি বেশি করে আমি যদি মিনিমাম 100 গ্রাম কার্বোহাইড্রেট প্রতিদিন না দেই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার টিসিএস সাইকেলটা রান করতে পারে না। তোমাদের হয়তো অনেকেরই আইডিয়া আছে, সেটা হচ্ছে যে টিসিএস সাইকেল রান করাতে গেলে দুইটা কম্পোনেন্ট লাগে, একটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে আর একটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মেইন সোর্সই হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকে আসে। তো আমি যদি কার্বোহাইড্রেট মিনিমাম 100 গ্রাম পার ডে না দেই, তাহলে আলটিমেটলি কি হবে, এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনের এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন হয়ে যেটা তৈরি হয় বাই প্রোডাক্ট হিসাবে, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। আর অ্যাসিটাইল কোয়ে যদি অনেক বেশি পরিমাণ হয়ে যায় তখন সেটা ওই তোমার টিসিএস সাইকেলটাকে সাপ্রেস করে রেখে চ্যানেলিং করে দিব অন্যদিকে, কিটো অ্যাসিড তৈরির দিকে চলে যাবে। তাহলে বেশি বেশি করে তখন কিটোন বডি প্রোডাকশন শুরু হয়ে যাবে। সেটাই হচ্ছে কিটো কিটো অ্যাসিড কিটোসিস। কিটোসিস মানে হচ্ছে কিটোজেনেসিস থেকে আলটিমেটলি কিটোসিস ডেভেলপ করে, মানে কিটোন বডির পরিমাণ তোমার ব্লাডে ইউরিনে দুটাতেই বেড়ে যায়, সেটাই হচ্ছে কিটোসিস। তাহলে আমাদের মিনিমাম একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিনিমাম 100 গ্রাম আমাকে কার্বোহাইড্রেট প্রতিদিন ইনটেক করতেই হবে টু প্রিভেন্ট কিটোসিস। কিন্তু তোমরা খেয়াল করে দেখো যে আমি যদি ভেজিটেবল শাক সবজি ফলমূল এগুলো খাই, তাহলে এগুলো থেকে কিন্তু আমি আমার সেই মিনিমাম 100 গ্রাম কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি। ওই জন্য আলাদা করে যদি তুমি কার্ব নাও খাও, মানে এই যে ভাত রুটি এগুলো যদি নাও খাও, কিছু যায় আসে না। এখন আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট কি, আমরা তো আসলে আমাদের ডাইজেশন অ্যাবজর্পশনের যে কথাগুলো বলবো সেটা কিন্তু বলবো হচ্ছে যে আমাদের ডায়েটারি কার্বোহাইড্রেট নিয়ে, মানে আমরা যেটা খাবারে খাই সেটাই তো আমার ডাইজেশন করতে হবে, যেটা আমার বডি তৈরি করে ওটা নিয়ে তো আমার কথা বলার দরকার নাই, তাই তো? তো আমার বডি আমরা মেইনলি খাই হচ্ছে কমপ্লেক্স সুগার মানে পলিস্যাকারাইড খাই এবং ডায়েটারি ফাইবার খাই, যেটা আমি তোমাদের ওই ফুড পিরামিডে দেখাই দিয়েছি, যে নিচের পার্টে ভাত রুটি যেগুলো খাই সেগুলো হচ্ছে পলিস্যাকারাইড মানে স্টার্চ, মেইনলি স্টার্চ খাই। আর আমরা যে ফলমূল শাকসবজি যেগুলো খাই সেগুলো অল আর ডায়েটারি ফাইবার। আর এছাড়াও আমরা কি খাই, সিম্পল সুগার খাই, মনোস্যাকারাইড মানে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ, আর ডাইস্যাকারাইড আমরা ডাইস্যাকারাইড খাই। তোমাদেরকে এই ছবিটা দেখাই, এটা হচ্ছে ডায়েটারি কার্বোহাইড্রেট, আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এর ভিতরে আছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ভিতরে তোমরা অনেক জানো, তোমরা সবাই মোটামুটি জানো যে হোমো পলিস্যাকারাইড হেটেরো পলিস্যাকারাইড আছে। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট পলিস্যাকারাইড যেটা আমরা খাই সেটা হচ্ছে স্টার্চ। আর হচ্ছে স্টার্চ খাই, গ্লাইকোজেন খুব অল্প পরিমাণে খাই, কারণ আমাদের গ্লাইকোজেন হচ্ছে যে গ্লাইকোজেন ইজ নট আ ভেরি গুড সোর্স ফর কার্বোহাইড্রেট, ইটস আ ভেরি গুড সোর্স ফর প্রোটিন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আসো সিম্পল সিম্পল এর ভিতরে মনোস্যাকারাইড যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ আমরা খাচ্ছি হরহামেশাই। আর ডাইস্যাকারাইডের ভিতরে মাল্টোজ ল্যাকটোজ সুক্রোজ এগুলো আমাদের খাওয়া হয়। এবার দেখো পলিস্যাকারাইড, তোমাদেরকে এই কোশ্চেনটা করা হয় পরীক্ষাতে যে দুই একটা ডায়েটারি কার্বোহাইড্রেটের নাম বলো। তুমি কিন্তু ডায়েটারি কার্বোহাইড্রেট মানে কি, আমি আমার ডায়েটের সাথে আমি খাই, যেটা আমি ইনটেক করি। তা এর ভিতরে যেমন পলিস্যাকারাইড তুমি ভাবে ভাগ করে বলতে পারো, অথবা অ্যাজ এ হোল বলে যেতে পারো যে আমি মেইনলি খাই হচ্ছে পলিস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং মনোস্যাকারাইডও খাই। পলিস্যাকারাইডের ভিতরে খাই কি, পলিস্যাকারাইডের ভিতরে, এটা তোমার মনে রাখার জন্য আমি বলতেছি, তুমি মাথায় রাখবা যে আমি পলিস্যাকারাইডের ভিতরে কি খাই, স্টার্চ খাই, মানে ভাত রুটি পরোটা যা যা ইচ্ছা তাই বলো। তোমাদেরকে আমরা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করি যে আচ্ছা বাবা আচ্ছা মা বলো তো আজকে সকালে তুমি কি নাস্তা করে আসছো,
সেদিন আমি আমার কিছু স্টুডেন্টকে বললাম যে তোমাদের কিন্তু এই প্রশ্নটা করা হবে ভাইবা বোর্ডে। তো তখন বলতেছে যে ম্যাডাম তাহলে আমি বলবো যে আমি কিছুই খেয়ে আসি নাই। না, না এইটা তো কোনো ইয়ে হলো না। এটা তো কোনো আনসার হলো না। আমি কিছু খেয়ে আসিনি এটা কোনো আনসার হলো না। তুমি বলো হ্যাঁ তুমি কি খেয়েছো? বিস্কিট। চা বিস্কিট খেয়েছো। আচ্ছা তাহলে বিস্কিটটা কি জিনিস? বিস্কিট কি দিয়ে তৈরি হয়েছে এবার খেয়াল করে দেখো। তাহলে তুমি মনে, মনে এটা ঠিক করে আসো যে ম্যাডাম আমাকে তো এই ধরনের কোয়েশ্চেন করবে। ম্যাডাম বা স্যার এই ধরনের কোয়েশ্চেন করবে। তাহলে আমি এটা ঠিক করে যাই। আমি কার্ব কোনটা তুমি ভালো পড়েছো? কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড কোনটা ডাইজেশন, অ্যাবজর্পশন, মেটাবলিজম ভালো করে পড়েছো? তুমি সেটাই বলো। বলো যে ম্যাডাম আমি আজকে সকালে ডিম খেয়ে আসছি। তাহলে আমরা তখন প্রোটিনে চলে যাব। আর যদি তুমি বলো যে ম্যাডাম আমি সকালবেলা পরোটা, ডিম, ডাল এসব খেয়ে আসছি বা রুটি ভাজি খেয়ে আসছি তখন আমরা সেই দিকে চলে যাব। তাহলে খেয়াল করো এখানে যে আমরা স্টার্চ খাই। স্টার্চ এর মেইন সোর্স হচ্ছে কি খাই আমরা? ভাত খাই, পটেটো। পটেটো তো আমরা বিভিন্ন ফর্মে খাই। তরকারি করেও খাই, আবার ফ্রেঞ্চ ফ্রাই করেও খাই, তাই না? অল টাইপ অফ গ্রেন এগুলো খাই। গ্লাইকোজেনও আমরা সাম এক্সটেন্ট আমরা যেহেতু মাংস যদি খাই তো ওখান থেকে কিছু গ্লাইকোজেন আমরা পেয়েই যাই। আর সেলুলোজের ভিতরে যেমন আমরা ভেজিটেবল ফ্রুটস তো খাচ্ছি। এগুলো থেকে আমরা সেলুলোজটা পাচ্ছি। আর ডাইস্যাকারাইড যেমন আমরা মিল্ক এবং অল মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট। এছাড়া আমরা সুক্রোজ খাই, টেবল সুগার যেগুলো, তারপরে হচ্ছে যে কেন সুগার, আর আমরা মল্টোজও খাই। মল্টোজটাও একটা ডাই সুগার। কিন্তু মল্টোজ হচ্ছে মোলাসেস গুড়। গুড় আমরা অত বেশি একটা মনে হয় এখনকার জেনারেশন ছেলেপেলে গুড় টুড় তেমন একটা খায় না। কিন্তু মল্টোজ এমনিতে আমার বডিতেই তৈরি হয়ে যায়। কারণ আমার এই পলিস্যাকারাইড যখন ভাঙার লাস্ট এন্ড প্রোডাক্ট হিসেবে মল্টোজ তৈরি হয়ে যায়। মল্টোজটা একটা ডাই। তোমরা জানো যে এখানে 2 মলিকুল অফ গ্লুকোজ থাকে। এছাড়াও কিন্তু আমরা মনোস্যাকারাইডও খাই। গ্লুকোজ, ফ্রুক্টোজ এই যে বিভিন্ন ধরনের ফ্রুটস, তারপরে যে সুইট কর্ন, তারপরে কর্ন সিরাপ, হানি এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তোমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আছে। তোমরা মনে হয় জানো। এই যে ফ্রুক্টোজ নামটা এসেছে কিন্তু ফ্রুটস থেকে। তার মানে ফ্রুটস যে এই যে সুইট ইন টেস্ট যে যে সমস্ত ফল দেখবা যে খেতে মিষ্টি লাগে, অল কন্টেইন গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট। কাজেই তোমাদের বাসায় যাদের যে সমস্ত স্টুডেন্টদের আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদেরকে কখনোই খুব বেশি মিষ্টি ফল খেতে দেয়া যাবে না। সো প্লিজ ট্রাই টু রিমেম্বার ইট। এখন আমরা চলে আসলাম ডাইজেশনে। মেইন আমাদের টপিক অফ ডিসকাশন, টুডেস টপিক অফ ডিসকাশন ইজ ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমার বডিতে কিভাবে ডাইজেশন হচ্ছে, কোথা থেকে শুরু হচ্ছে। এখন খেয়াল করে দেখো যে তুমি ইফতারের সময় শরবত খেলা বা ফ্রুট জুস খেলা, স্যুপ খেলা, তো এটা কি হবে? এটা কিন্তু মাউথে আসলে কোনো ডাইজেশন হওয়ার কোনো সুযোগই পাবে না। ওটাকে তুমি একদম ঢকঢক করে গিলে ফেললা, ও ঢকঢক করে চলে গেল স্টমাকে। এই জন্য মুখে আর ওর মানে কিছু হওয়ার কোনো সুযোগ পেল না। আমাদের মেইন তাহলে ডাইজেশন শুরু হবে কাদেরকে নিয়ে? যে সমস্ত ফুড হচ্ছে সলিড ফুড, সেটা হচ্ছে মুখে। আমি মুখের কথা বলছি, মাউথে ডাইজেশন। তো মাউথে ডাইজেশন তাদেরই হবে যে সমস্ত ফুড গুলো সলিড। কারণ ওদেরকে আমার প্রথমে কি করতে হবে? ইয়ে করতে হবে, ম্যাস্টিকেটেড করতে হবে বা চিউইং করতে হবে। ওদেরকে আমাকে সোয়ালো করার আগে ওকে আরেকটু ভেঙে টেঙে ছোট করে দিতে হবে। না হলে একটা বড় তুমি আপেল তো গিলে খেতে পারবা না, ওটাকে তোমার কামড়ায় কামড়ায় খেয়ে ছোট করতে হবে। একটা পেয়ারা তুমি গিলে খেতে পারবা না, তোমাকে কামড়ায় ছোট ছোট করে দিতে হবে। তো এই যখন আমরা এইভাবে কামড়ায় খাচ্ছি বা চাবাচ্ছি তখনই কিন্তু আমার স্যালাইভা চলে আসতেছে। স্যালাইভার ভিতরে একটা কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম থাকে, তোমরা জানো যে এটার নাম হচ্ছে স্যালিভারি আলফা অ্যামাইলেজ। সেটা এসে কাজ করবে। তো মাউথে দেখো কি কাজ হয়। তাহলে একটা কার্বোহাইড্রেট স্প্লিটিং এনজাইম আছে যেটার নাম হচ্ছে সেলিভারি আলফা অ্যামাইলেজ। এটা বয়েলড স্টার্চের উপর এসে কাজ করবে করে, যেমন মনে করো অ্যাজ ফর এক্সাম্পল গ্লাইকোজেন, তারপরে স্টার্চ, আমরা মেইনলি স্টার্চই খাই। তো এই একসাথে গ্লাইকোজেনটাও আমি দেখাই দিয়েছি যে যদি কেউ গ্লাইকোজেন খায় তাহলে এই স্টার্চ গ্লাইকোজেনের উপরে আলফা অ্যামাইলেজ এসে কাজ করে কি তৈরি করবে? আলটিমেটলি কিন্তু একদম একদম টোটাল গ্লুকোজ বানায় ফেলতে পারবে না। তার মানে একটা ইন্টারমিডিয়েরি প্রোডাক্ট তৈরি হবে। সেটা কি হবে? একটা হচ্ছে মাল্টোজ, মাল্টোট্রায়োজ, আর হচ্ছে আলফা লিমিট ডেক্সট্রিন তৈরি হবে। এটা সাধারণত কি করে? এটা হাইড্রোলাইসিস করে, মানে ব্রেকডাউন করে কোথায়? আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ডটাকে ভেঙে দেয়। ভেঙে দিলে ছোট 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 পিস হিসাবে হয়ে যায়। মানে তুমি যখন মাউথে ম্যাস্টিকেশন করতেছো, চাবাচ্ছ, সেই সময় তোমার মাউথের ভিতরে আলফা অ্যামাইলেজ আসলো, এসে তুমি তো চাবাই চাবাই এটাকে ছোট করে দিলা। তাহলে ছোট করে দিলে ওর আরেকটু সুবিধা হলো এটার উপরে যে ওয়ার্ক করতে। তাহলে এখন ওইখানে অনেকগুলো গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে গ্লুকোজ মলিকুল গুলো একটা আরেকটার সাথে জয়েন করা আছে। তো সেই জয়েন্টটা ছুটাবে কে? সেই ছুটাবে হচ্ছে তোমার এই স্যালিভারি আলফা অ্যামাইলেজ। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে যে এরকম একটা বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড থাকে। আমরা জানি যে ওয়ান মলিকুল অফ গ্লুকোজ অ্যানাদার মলিকুল অফ গ্লুকোজের সাথে যখন এরকম কম্বাইন হয়
তখন এরকম একটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে। হ্যাঁ, গ্লাইকোসাইডিক বন্ড যখন তৈরি হয় তখন খেয়াল করে দেখো 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যায়। এই গ্লাইকোসাইডিক বন্ড হওয়ার সময় কিন্তু 1 মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যায়। তাহলে যখন তুমি এটাকে হাইড্রোলাইসিস করতেছো, আমি আগেই বলেছি লাইসিস মানে ভাঙা, হাইড্রো মানে বাই ওয়াটার দিয়ে কিন্তু তোমাকে ভাঙতে হবে। কারণ এই ওয়াটার যদি তুমি না ঢুকায় দাও, খেয়াল করে দেখো এই ওয়াটার যদি এটার ভিতরে না ঢুকায় দাও তাহলে তুমি একটা কমপ্লিট গ্লুকোজ মলিকুলকে আবার ফিরায় নিয়ে আসতে পারবা না। কাজে তোমাকে এটা ওয়াটার দিয়ে তারপরে ভাঙতে হবে। এই জন্য এটার নাম হচ্ছে হাইড্রোলাইসিস। আচ্ছা, এখন আমরা যে স্টার্চটা খাই, গতদিন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে স্টার্চের ভিতরে কি থাকে, একটা থাকে অ্যামাইলোজ আর একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। তো এখানে হচ্ছে অ্যামাইলোজটা বেশি থাকে, এই জন্যই আসলে বোধহয় নামটা এসেছে অ্যামাইলেজ। অ্যামাইলেজ নামটা ওখান থেকে এসেছে। আমরা জানি যে রিকমেন্ডেড যে আমাদের এনজাইমের যে নোমেনক্লিয়ারচার তোমরা হয়তো পড়েছো, ওখানে যে রিকমেন্ডেড কতগুলো নাম আছে দেখেছো কিনা, যে সেই রিকমেন্ডেড নামের ভিতরে সবসময় বলা হয় যে সাবস্ট্রেটের উপরে কাজ করে তার লাস্টে এএসি লাগায় দাও, এএসি লাগায় দাও, তাহলে ওইটা এনজাইমের নাম চলে আসবে। তো এখানে যেহেতু মেইনলি অ্যামাইলোজকে ভাঙে, সেই জন্য এটার নাম আসছে অ্যামাইলেজ। তাহলে অ্যামাইলেজ তোমরা এই ছবিটা দেখলে, নিচের ছবিটা দেখলে বুঝতে পারবা যে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড গুলোকে ভেঙে ভেঙে এটা আলাদা আলাদা করে দিচ্ছে। তাহলে এভরি গ্লুকোজ মলিকুল উইল বি সেপারেটেড ফ্রম ওয়ান অ্যানাদার। সেলিভারি আলফা অ্যামাইলেজ কতটুকু ভাঙবে? স্টার্চকে ভেঙে আমরা জানি যে এই কম্পোনেন্ট গুলোতে কনভার্ট করলো, লাইক মাল্টোজ, এটা একটা ডাইস্যাকারাইড, মাল্টোট্রাইজ, এটা একটা ট্রাইস্যাকারাইড, বা এটাকে তুমি অলিগোস্যাকারাইডও বলতে পারো। আমরা যেমন 3 থেকে 10, 3 to 10 মলিকুল অফ মনোস্যাকারাইড ইউনিট যদি কম্বাইন হয়, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগো মানে হচ্ছে ফিউ। আলফা লিমিট ডেক্সট্রিনটা হচ্ছে স্মল ব্রাঞ্চ ফ্র্যাগমেন্ট। সেটা কেন স্মল ব্রাঞ্চ ফ্র্যাগমেন্ট তৈরি হলো আমি এটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। ডেক্সট্রিনটাকে আমরা বলে থাকি হচ্ছে যে অ্যান ইন্টারমিডিয়েট ইন দ্য হাইড্রোলাইসিস। স্টার্চের একটা হাইড্রোলাইটিক ইন্টারমিডিয়েট প্রোডাক্ট হচ্ছে ডেক্সট্রিন। এবার একটা খেয়াল করে দেখো, এই ছবিটাতে একটা অ্যামাইলোজ আছে। অ্যামাইলোজ মানে হচ্ছে স্ট্রেট চেইন, অ্যামাইলোজ মানে স্ট্রেট চেইন, আর অ্যামাইলোপেকটিন মানে আমরা জানি যেখানে ব্রাঞ্চিং আছে। অ্যামাইলোজে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড থাকে আর অ্যামাইলোপেকটিনে 1,6 গ্লাইকোসাইডিক বন্ড থাকে। যেখানে অ্যামাইলোজ আছে, এখানে দেখো একটা একটা করে যখনই ভেঙে দিল, আলফা অ্যামাইলেজ এসে যখন এটা ভেঙে দিল, এটার উপর ওয়ার্ক করে ভেঙে দিচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, যখন ডাইস্যাকারাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল, মাল্টোজ। 2 মলিকুল অফ গ্লুকোজ আছে, তাহলে এটা হচ্ছে মাল্টোজ। আর এটা হচ্ছে মাল্টোট্রায়োজ, মানে এখানে 3 মলিকুল অফ গ্লুকোজ আছে। পাশাপাশি দেখো, যখন এটা শুধু আমি বলেছিলাম যে আলফা অ্যামাইলেজটা সবসময় কি করতে পারে, স্ট্রেট চেনটাকে মানে 1,4 গ্লাইকোসাইডিক বন্ডটাকে ভাঙতে পারে। তাহলে এখানেও যখন এসে এইভাবে কেটে কেটে দিল, ভেঙে ভেঙে দিল, অ্যামাইলোপেকটিনটাকে যখন স্ট্রেট চেন গুলো ভেঙে দিল, তাহলে একটা ইন্টারমিডিয়েট একটা প্রোডাক্ট যেটা তৈরি হলো, এখানে দেখো একটা কি আছে, এখানে একটা ব্রাঞ্চিং আছে, এটাকে কিন্তু ভাঙতে পারলো না, আলফা অ্যামাইলেজ এটাকে ভাঙতে পারলো না। এই জন্য যেটা তৈরি হয়ে গেল, এটা হচ্ছে আলফা লিমিট ডেক্সট্রিন, এটাকে আমরা ডেক্সট্রিন বলে থাকি। এটা ভাঙার জন্য আবার there is another enzyme within the intestinal epithelial cell that is alpha limit dextrin, and ultimately it will be converted into glucose. তাহলে স্টার্চের উপরে যেটা এসে কাজ করে, এটা হচ্ছে একটা এনজাইম অ্যামাইলেজ। অ্যামাইলেজ এসে স্টার্চের উপরে কাজ করে এই যে ব্রোকেন স্টার্চে কনভার্ট করে দিল। এবং আমরা সবসময় মনে রেখো নামটা দিয়ে, যে এটা অ্যামাইলেজ মানে শুধুমাত্র অ্যামাইলেজ, সেহেতু অ্যামাইলোজের উপরেই শুধু কাজ করবে, অ্যামাইলোপেকটিনের উপরে কাজ করতে পারবে না। এরপরে স্টমাকে, আমরা তো শুরু করেছিলাম কোথা থেকে, মাউথ থেকে, তাই তো? আমার মাউথে কি হলো এতক্ষণ আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। এবার দেখো স্টমাকে কি হয়। তোমরা বোধহয় জানো যে আমাদের যে স্যালিভারি আলফা অ্যামাইলেজ, যেটা মানে সরি, আমাদের যে স্যালাইভা, যেটা মানে স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে জুসটা আসে, সেটার নাম হচ্ছে স্যালাইভা। তো স্যালাইভার পিএইচ হচ্ছে 6.8, মানে নিয়ারলি নিউট্রাল, নিউট্রাল না, এ বিট অ্যাসিডিক, বাট এটা তুমি নিউট্রালের কাছাকাছি বলতে পারো, বাট নট সো অ্যাসিডিক। তো 6.8 যদি হয়ে থাকে, তাহলে এটা যখন স্টমাকে চলে আসবে, তখন স্টমাকের, তোমরা জানো যে স্টমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকার কারণে এটা এক্সট্রিমলি অ্যাসিডিক। স্টমাকের যে গ্যাস্ট্রিক জুস, এটা এক্সট্রিমলি অ্যাসিডিক। তো এখানে যখনই আসে, তখন এটা ডিন্যাচার্ড হয়ে যায়।
salivary alpha amylase denatured হয়ে যায়, আমরা all of we know that all enzymes are protein in nature. তাহলে salivary alpha amylase তো তার ব্যতিক্রম হবে না, এটাও প্রোটিন ইন নেচার। এটা যেহেতু প্রোটিন ইন নেচার, তাহলে আলটিমেটলি যেটা হচ্ছে যে এটা ডিন্যাচার্ড হয়ে যাচ্ছে। আমরা এটা জানি যে প্রোটিন যারা এক্সট্রিম পিএইচ এ ডিন্যাচার্ড হয়ে যায়। প্রত্যেকটা প্রোটিনের আসলে কাজ করা, প্রত্যেকটা এনজাইমের কাজ করার জন্য একটা অপটিমাম পিএইচ লাগে। তো ওই স্যালিভারি আলফা অ্যামাইলেজের যে অপটিমাম পিএইচ সেটা হচ্ছে স্যালাইয়ের ভিতরে সে পেয়েছিল। এখন যখন সে স্টমাকের ভিতরে আসলো, তখন আসার পরে সেটা ডিন্যাচার্ড হয়ে গেল, কারণ এখানে পিএইচটা অনেক লো। এরপরে দেখো ডিওডেনামে যে কি হয়, আমরা জানি যে ডিওডেনামে যখনই একটা অ্যাসিড কন্টেন্ট আসে, তখন ডিওডেনাম আবার একটা সিগন্যাল পাঠায়, একটা সিক্রেটের নামে একটা লোকাল হরমোন আছে। এই সিগন্যালটা সে কোথায় পাঠায়? প্যানক্রিয়াসকে পাঠায়। প্যানক্রিয়াসকে যখন একটা সে সিগন্যাল পাঠায়, প্যানক্রিয়াস তখন বাইকার্বনেট রিচ একটা সিক্রেশন কোথায় দেয়? প্যানক্রিয়াস থেকে তৈরি করে সেটা পাঠায় দেয় হচ্ছে তোমার ডিওডেনামে। তো ডিওডেনামে যখন পাঠায় দেয়, তখন এই যে আমার এই অ্যাসিডিক যে বোলাসটা ছিল, এটা নিউট্রালাইজ হয়ে যায় মোটামুটি। তাহলে নিউট্রালাইজ যখন হয়ে যায়, তখন দেখো যে কি, তখন আবার এই আমার প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ যেটা আসে, এই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ এটা এসে কাজ করে কিন্তু তোমার ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে। তোমরা হয়তো যারা তোমরা জানো, মোটামুটি তোমরা যারা ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে যারা আছে, তারা তো তোমরা জানোই যে যে প্যানক্রিয়াটিক ডাক্ট, যে হেপাটো প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে একটা কমন বাইল ডাক্ট তৈরি করে, সেইটা আলটিমেটলি এসে সে তার এই যে সিক্রেশন, সেটা ইট উইল পুর ইনটু দা ডিওডেনাম, সেকেন্ড পার্ট অফ দা ডিওডেনামে এসে এই সিক্রেশন গুলোকে এটা ঢেলে দেয়। তো এই অ্যামাইলেজটা তাহলে আলটিমেটলি কোথায় আসলো? স্মল ইন্টেস্টাইনে চলে আসলো। তাহলে স্মল ইন্টেস্টাইনে আসার পরে অলরেডি তার আগে বাইকার্বনেট এসেছিল, বাইকার্বনেট এসে কি করলো, তোমার এই যে স্টমাক থেকে যে কন্টেন্টটা আসছিল সেটা ছিল হাইলি অ্যাসিডিক, ওইটাকে নিউট্রালাইজ করে দিল, মানে ফেভারেবল একটা কন্ডিশন ক্রিয়েট করে দিল। এরপরে এই প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ এসে বাদ বাকি স্টার্চের উপরে আবার সে কি করবে? starch it is we know that it's a starch splitting enzyme, I mean carbohydrate splitting enzyme। তাহলে কার্বোহাইড্রেটের উপরে এটা ওয়ার্ক করবে, করে এটাকে ভাঙবে। ভেঙে খেয়াল করে দেখো যে আমার মাউথে যেটা ছিল যে আমার স্যালিভারি আলফা অ্যামাইলেজ আর এখানে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, তাদের ফাংশন কিন্তু মোরালেস সেম, একই রকম কাজ, বাট ইট ইজ মোর পটেন্ট, মোর পাওয়ারফুল দ্যান স্যালিভারি আলফা অ্যামাইলেজ। তো ভেঙে কিন্তু আলটিমেটলি এই যে মাল্টোজ, তারপরে সরি এই মাল্টেজ, তারপরে ল্যাকটেজ, এগুলো হয়তো বা আমরা আমাদের দুধের সাথেই খেয়েছিলাম, যেমন ল্যাকটোজ, সুক্রোজ আমরা চিনি হিসেবে খেয়েছিলাম। আর মাল্টোজটা হচ্ছে যে এর স্টার্চের ব্রেকডাউন প্রোডাক্ট। এই সবগুলোই কিন্তু তোমার এই ইন্টেস্টিনাল ক্যাভিটিতে তৈরি হলো। এখন খেয়াল করে দেখো যে লাস্টের একদম ফিনিশিংটা কিভাবে হয়। ফিনিশিংটা হয় হচ্ছে, আমরা জানি যে ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার, ইন্টেস্টাইনে যে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল আছে বা ব্রাশ বর্ডার যে সেলগুলো আছে, সেখান থেকে কিছু কিন্তু এনজাইম রিলিজ হয়, যেগুলোকে আমরা বলে থাকি বা ইন্টেস্টিনাল জুস, যেটার আরেকটা নাম হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। সেই সাক্কাস এন্টেরিকাসের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে এই যে ডেক্সট্রিনেজ, সুক্রেজ, এগুলো নাম শুনে বোঝা যাচ্ছে যেটা এনজাইম, তাই তো? তাহলে সুক্রেজ এসে কি করবে? সুক্রেজ এসে সুক্রোজের উপরে কাজ করবে। আমরা জানি সুক্রোজটা কি? সুক্রোজটা হচ্ছে একটা ডাইস্যাকারাইড। এখানে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে এটা একটা ডাইস্যাকারাইড। তাহলে এই সুক্রেজ এটা এনজাইম, এর উপরে এসে ওয়ার্ক করলো, করে এটাকে ভেঙে ফেললো, ভেঙে তাহলে ইন্ডিভিজুয়াল গ্লুকোজে কনভার্ট করে ফেললো। আচ্ছা, এই পাশে তোমরা এই জিনিসটা খেয়াল করে দেখে রাখো, একটা সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার, এইটা দিয়ে আমাদের সাধারণত গ্লুকোজ গুলো অ্যাবজর্পশন হয় এপিক্যাল মেমব্রেন বা লুমিনাল সারফেস থেকে। আমি সেটাতে একটু পরে আসছি। তাহলে দেখো স্মল ইন্টেস্টাইনে যে গ্লুকো অ্যামাইলেজ যেটা আছে, সেই গ্লুকো অ্যামাইলেজ ব্রেকডাউন করলো কি মল্টোজ এবং মল্টোট্রায়োজকে। মল্টোজ এবং মল্টোট্রায়োজ এই দুটোকে একই সাথে সে ভেঙে ফেলবে, ভেঙে ফেলে ইন্ডিভিজুয়াল গ্লুকোজে কনভার্ট করে ফেলবে। ডেক্সট্রিনেজ যে এনজাইমটা আছে সেটা সে আলফা লিমিট ডেক্সট্রিনকে ভাঙবে, আর সুক্রেজ এসে সুক্রোজকে ভাঙবে, ল্যাকটেজ এসে ল্যাকটোজকে। তার মানে প্রতিটাই হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট। আমার মুখ থেকে শুরু হলো, এটা স্টার্ট হলো, বাট স্টমাকে এসে টেম্পোরারিলি এটা কিছু কিছু সময়ের জন্য বন্ধ ছিল, বাট এটা এগেইন ইট উইল বি স্টার্টেড উইদিন দা স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে মেইন যে এনজাইম আসে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ। ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের স্মল ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেল থেকেও বা ব্রাশ বর্ডার সেল থেকে কিছু এনজাইম আসে, যে এনজাইম গুলো মেইনলি কাজ করে তোমার অলিগোস্যাকারাইড, আই মিন এই
আলফা লিমিট ডেক্সট্রিন, তারপরে হচ্ছে মাল্টোট্রায়োজ, মাল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ এগুলোর উপরে কাজ করবে, করে আলটিমেটলি যেটা এন্ড প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্লুকোজ। তো তোমাদেরকে যেটা প্রশ্ন করা হয় সেটা হচ্ছে যে তোমাদেরকে যদি কখনো পরীক্ষাতে আসে যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি, তাহলে তোমরা অবশ্যই লিখবা কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। আর তোমাকে যদি এইভাবে প্রশ্ন করে যে স্টার্চ স্টার্চ ডাইজেশনের এন্ড প্রোডাক্ট কি, তাহলে তোমার সেখানে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই দিতে হবে যে গ্লুকোজ, 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 গ্লুকোজ। আমরা জানি স্টার্চ ইজ আ বায়োপলিমার অফ গ্লুকোজ, 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 অনেক গ্লুকোজ দিয়ে এটা তৈরি হয়। এবার আসো অ্যাবজর্পশন। একটা এটা তোমাদের জন্য মনে রাখা অনেক ইজি হবে, আমি জি জি দিয়ে মনে রাখি। তো আমরা জানি যে কার্বোহাইড্রেট ডাইজেশনের এন্ড প্রোডাক্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর একটা হচ্ছে গ্যালাক্টোজ। তুমি জি এবং জি এই দুটো দিয়ে মনে রাখো যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এদের দুইজনই প্রথমে যখন ইন্টেস্টিনাল লুমেন থেকে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে তখন তারা দুইজনই সেম পাথওয়ে ফলো করবে, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে তারা যাবে এবং এখানে ট্রান্সপোর্টার হিসেবে কাজ করবে SGLT1 বা সোডিয়াম গ্লুকোজ লিঙ্কড ট্রান্সপোর্টার 1, সোডিয়াম লিঙ্কড গ্লুকোজ, সোডিয়াম লিঙ্কড গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। তোমাদেরকে আমি একটু আগের ছবিটাতে যাই, এখানে খেয়াল করে দেখো যে একটা ট্রান্সপোর্টার আছে, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বলা হয়। তো এই ট্রান্সপোর্টারটার মূল কাজ হচ্ছে যে সে কখনো একা একা মুভ করতে চায় না। যখনই তুমি এই সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টারের এর হচ্ছে যে ক্যারেক্টারিস্টিকটাই এমন যে সে তার গায়ে এরকম দুটো, খেয়াল করে দেখো ছবিটা, সে দুটো সোডিয়াম লাগতে হবে আর একটা গ্লুকোজ লাগতে হবে, তাহলেই তখন সে মুভ করবে বা তার এই কনফিগারেশনটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই কনফিগারেশনটা চেঞ্জ হয়ে তখন সেটাকে ট্রান্সপোর্ট করতে পারবে। তাহলে প্রথমে আমরা জানলাম যে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যে অ্যাবজর্ব হবে সেটা হলো এপিক্যাল মেমব্রেনে বা লুমিনার মেমব্রেন থেকে যখন সেলের ভিতরে ঢুকবে তখন তারা দুইজনই সেম পাথওয়ে ফলো করবে, সেটা হচ্ছে যে SGLT1 কে এখানে ওদের ট্রান্সপোর্টার হিসেবে নিয়ে ওরা ভিতরে চলে যাবে। আর ফ্রুক্টোজটাকে একটু আলাদা রাখো, একটু আলাদাভাবে এটাকে মনে রাখো, সে হচ্ছে গ্লুকোজ ট্রান্সপোর্টার 5, গ্লুকোজ ট্রান্সপোর্টার 5 এর কাঁধে চেপে সে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে। কিন্তু তুমি যদি এবার ব্যাজাল বা ব্যাজোল্যাটারাল মেমব্রেনের কথা চিন্তা করো, ব্যাজোল্যাটারাল মেমব্রেনে আসার পরে দেখো তিনজনই গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ তিনজনই কিন্তু তখন গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর কাঁধে চাপবে। এই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 মানে আমি অলরেডি তোমাদেরকে আগে বলেছি যে যে সমস্ত আমাদের বডিতে যে সমস্ত মলিকিউলস গুলো আছে ওয়াটার সলিউবল, তারা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের এই লিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না। তাদেরকে কি করতে হয়, একটা ট্রান্সপোর্টারের কাঁধে চেপে তারপরে এটাকে ট্রান্সপোর্ট মানে এটাকে ট্রান্সপোর্ট হতে হয়, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সপোর্ট হতে গেলে তাদেরকে একটা ট্রান্সপোর্টারের গায়ে চাপতে হয়। সেই ট্রান্সপোর্টার গুলো সাধারণত প্রোটিন। এই যে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 এটাও একটা প্রোটিন, তারপরে যে গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এটাও একটা প্রোটিন, তারপরে এর আগে আমরা বললাম গ্লুকোজ ট্রান্সপোর্টার 5, এরকম অসংখ্য গ্লুকোজ ট্রান্সপোর্টার আছে। তো বিভিন্ন জন বিভিন্ন মলিকুল বিভিন্ন জনকে এই ট্রান্সপোর্টার হিসেবে চুজ করে। তাহলে আমরা এখন মোটামুটি আরেকবার আমি এই জিনিসটা একটু রিপিট করি, তোমরা মনে রাখবা গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এটা যখন এপিক্যাল মেমব্রেন বা লুমিনাল মেমব্রেন থেকে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলের ভিতরে যাবে তখন এই both will transported by secondary active transport using গ্লুকোজ সোডিয়াম লিঙ্ক গ্লুকোজ ট্রান্সপোর্টার 1। আর ফ্রুক্টোজ শুধুমাত্র ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে যাবে, সেটা ক্যারিয়ার হিসেবে নেবে হচ্ছে GLUT5 কে, বাট ফ্রম ফ্রম দা ইনসাইড, মানে একটা তো আমরা জানি এক্সট্রাসেলুলার স্পেস, ইন্টারসেলুলার স্পেস, এক্সট্রাসেলুলার স্পেস আর ইন্টারসেলুলার। ইন্টারসেলুলার থেকে যখন এটা আবার বাইরে মানে এক্সট্রাসেলুলার স্পেসে চলে আসবে তখন ওই ব্যাজোল্যাটারাল মেমব্রেন ক্রস করার সময় তারা সেম পাথে মানে প্রত্যেকেই গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 এর মাধ্যমে ট্রান্সপোর্টেড হবে। এবার এই ছবিটা দেখো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো এই যে লেফট সাইডে গ্লুকোজ ট্রান্সপোর্টার 1, এখানে দেখো সোডিয়াম এবং গ্লুকোজ একই সাথে কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে, গ্যালাক্টোজ একই সাথে ট্রান্সপোর্ট হচ্ছে, আর কিন্তু ফ্রুক্টোজ GLUT5 কে GLUT5 এর কাঁধে চেপে এটা ট্রান্সপোর্ট হচ্ছে। আচ্ছা, এটার কোরিলেশন একটা জিনিস বলে রাখি, তোমরা তো এটা জানো যে 1000 শিশুর জীবন বাঁচায় এফএমসি রোড স্যালাইন, শুনেছো টিভিতে তাই না?
এখন কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারবা যে কেন আমাদেরকে এই যে আমরা যখন ওআরএস তো তোমরা ঘরেও বানিয়ে খেয়েছো, মানে ওরাল রিহাইড্রেশন স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্ট যেটাই বলো না কেন, তো আমরা কিন্তু ঘরেও বানায় খাই। সেই ঘরে বানায় খেতে গেলে আমরা সবসময় বলি না কি ১ চিমটি লবণ, ১ মুঠ গুড় আর আধা সের পানি। তো এই কেন আমাদের ১ চিমটি লবণ মানে ১ মুঠ গুড়ের সাথে ১ চিমটি লবণ দিতে হলো? এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এই যে SGLT1 যে ট্রান্সপোর্টারটা আছে, এই ট্রান্সপোর্টারটা সোডিয়াম না থাকলেও চলবে না, গ্লুকোজ না থাকলেও চলাফেরা করবে না। তাহলে ওদের দুইজনকে চালাতে গেলে আমার সোডিয়াম এবং গ্লুকোজ দুটোই দিতে হবে। ও যে এত বড় নাট আচ্ছা, ও যে এত বড় নাট জানতাম না। কে কাকে বলতেছে? আচ্ছা। তাহলে তোমরা আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। যদি তোমরা নাও বুঝে থাকো, কোথাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা যেকোনো সময় আমাকে নক করতে পারো। আমি অভিজিৎ সরকার জ্যোতি ওকে বলে দিয়েছি। আমি তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দেওয়ার পক্ষপাতী। আমি জানি না কেন তোমাদেরকে আগে স্লাইড দেয়নি। আমি তোমাদের দিয়ে দিতে চাই। নট অনলি দ্যাট, তোমরা যদি কেউ কোয়েশ্চেন করো আমি আরো খুশি হব। খুশি হয়ে এটার আনসার দিব। আচ্ছা, তোমরা তো সবসময় এটা বোধহয় তোমরা জানো সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে আমাদের প্রত্যেক সেলের ভিতরে সোডিয়াম পটাশিয়াম পাম্প সবসময় কাজ করতেছে, তাই না? তার কাজই কি? কাজ হচ্ছে যে ৩টা করে সোডিয়াম বের করে দেয় আর ইনস্টেড অফ দ্যাট ২টা করে পটাশিয়াম ভিতরে ঢুকায়। তাহলে সবসময় তো আমার সেল কি থাকে? হাংরি থাকে ফর সোডিয়াম। তো সোডিয়াম তো সবসময় সেলের ভিতরে সোডিয়াম, যেহেতু সেল অলওয়েজ হাংরি ফর সোডিয়াম, তাহলে সোডিয়াম তো সেলের ভিতরে ঢুকতে চাইবে। কিন্তু এই SGLT1 এই ট্রান্সপোর্টারটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যে এর সাথে গ্লুকোজ যদি না লাগে তাহলে ও যেতে চাইবে না। ও বলে আগে থেকে বলে দিচ্ছে, ভাই আমার সাথে আমাকে যদি তুমি কাজ করাতে চাও আমার সাথে আমাকে গ্লুকোজকে দিতে হবে। তো বাট এই তো তাহলে খেয়াল করে দেখো, সোডিয়ামের সাথে গ্লুকোজ যেই লাগলো তখন সে মুভ করলো, আদারওয়াইজ সে মুভ করবে না। এর সাথে আমাদের কি সুবিধা হলো? আমাদের বিশাল সুবিধা হলো যে আমার গ্লুকোজ ট্রান্সপোর্ট হয়ে গেল, সেলের ভিতরে চলে আসলো। এখন দেখো সেল থেকে বাইরে যখন যাচ্ছে তখন এই তিনোটাই কিন্তু গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ তিনোটাই দেখো গ্লুট2 কে ফলো করে যাচ্ছে। আর গ্লুট2 ট্রান্সপোর্টারটাকে ওরা এখানে ইউটিলাইজ করতেছে। এখানে আরেকটা ছবিতে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। এই যে এখানে একটু দেখো, সেটা হলো যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ এই তিনোটাই যখন এই ব্যাজোল্যাটারাল মেমব্রেন থেকে এসে এই ক্যাপিলারির ভিতরে যায় তখন এখানে এই যে গ্লুট2 কে তারা ট্রান্সপোর্টার হিসেবে নেয়। এখন এই যে ফ্যাসিলিটেটেড, আচ্ছা তোমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশনের ভিতরে বোধহয় ডিফিউশনের ভিতরে যে সিমিলারিটিস ডিসিমিলারিটিস গুলো আছে এটার সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয় সবসময় এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হয়, আর এখানে একটা ট্রান্সপোর্ট প্রোটিন অবশ্যই লাগবে। আর ফ্যাসিলিটেটেড ডিফিউশন এটা কি? ফ্যাসিলিটেটেড ডিফিউশনটা হচ্ছে যে টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে খেয়াল করে দেখো তুমি যখন খাচ্ছ, খাওয়ার পরে তোমার ইন্টেস্টিনাল লুমেনে অনেক বেশি পরিমাণ গ্লুকোজ বেড়ে গেছে, তাহলে ওখানে কনসেন্ট্রেশন বেশি রাদার দ্যান সেলের চেয়ে ওখানে কনসেন্ট্রেশন বেশি। তাহলে টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যেখানে কম ও বেশি থেকে কমের দিকে যেতে চাইবে। আর অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি ভিতরে বেশি আছে তারপরেও কিন্তু সে যেতে চাইবে, সেই জন্য এই যে এগেইনস্টে যায় সব সময়। আমরা যখন খেয়াল করে দেখো যদি আমরা সিঁড়ি বেয়ে উঠি বা গ্র্যাভিটির এগেইনস্টে হিলে যাই তখন কি হয়, আমাদের একটু এনার্জি খরচ হয়, বোঝা যায়, কারণ আমরা হাঁপাতে থাকি। তো যখনই সে এই কনসেন্ট্রেশন ওখানে বেশি আছে তারপরেও আবার যখন যেতে চাইবে তখন কিছু এনার্জি খরচ করতে হবে। আর এখানে আমি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সাথে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মিল এখানে যে এই দুইজনের ক্ষেত্রেই একটা কি লাগে, ট্রান্সপোর্ট প্রোটিন লাগে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করতে গেলে তোমার একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগে, ফ্যাসিলিটেটেড ডিফিউশনে একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগে। আমরা জানি যে ডিফিউশন দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন আর একটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনটাও টুয়ার্ডস দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টই হয়, বাট এখানে একটাই ব্যাপার যে তোমার একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগবে। ট্রান্সপোর্ট প্রোটিন না থাকলে সে কিন্তু মুভ করতে পারবে না। আর সিম্পল ডিফিউশন তাদেরই হবে যে সমস্ত মলিকিউল গুলো লিপিড হচ্ছে লিপিড পারমিয়েবল, লিপিডে যাদের পারমিয়েবিলিটি আছে তারাই শুধুমাত্র এই লিপিড বাইলিয়ার ক্রস করতে পারবে উইদাউট দ্য হেল্প অফ এনি ট্রান্সপোর্ট প্রোটিন। এখন সেলুলোজের ব্যাপারটা আসি। সেলুলোজের ব্যাপারটা হচ্ছে যে এটা আমরা অলরেডি সেদিন গতদিন আলোচনা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে বেটা ডি গ্লুকোজের পলিমার, এবং বেটা ডি গ্লুকোজের পলিমার হওয়ার কারণে আমাদের বডিতে এই এনজাইমটা নাই, সেলুলোজ এনজাইম নাই, যে কারণে এটা আমরা ভাঙতে পারি না। যদি ভাঙতে পারতাম তাহলে আলটিমেটলি এটা গ্লুকোজ প্রডিউস করতো, কিন্তু আমরা এটা ভাঙতে পারি না বলে এটা হচ্ছে আমাদের
বডি আলটিমেটলি এটা অ্যাবজর্ব করতেও পারবে না এবং কোনো এনার্জিও প্রডিউস করতে পারবে না। কিন্তু এর অনেকগুলো হেলথ বেনিফিট আছে। এখানে জাস্ট একটা ছবির ভিতরে দেখো যে এখানে হচ্ছে যে আলফা গ্লাইকোসাইডিক বন্ড যেটা, সেটা আমরা জানি যে আলফা অ্যামাইলেজ এনজাইম আসলো, সে ভেঙে দিল। বাট এই বেটা গ্লাইকোসাইডিক বন্ড, এটা ভাঙার জন্য কোনো এনজাইম নাই আমার বডিতে। যেটা সেলুলোজ এনজাইম যেটা লাগে সেটা আমার বডিতে নাই, যে কারণে আমি ভাঙতে পারি না। এখন এই যে এই সেলুলোজেরই অন্য আরেকটা নাম হচ্ছে তোমার ডায়েটারি ফাইবার। সেলুলোজ আর ডায়েটারি ফাইবার সেম। যদি তোমার পরীক্ষাতে কখনো আসে যে সেলুলোজের ইম্পর্টেন্স লেখো অথবা ডায়েটারি ফাইবারের ইম্পর্টেন্স লেখো, সেম আনসার উইল বি সেম। তাহলে আমাদের ডায়েটারি ফাইবারের ইম্পর্টেন্সটা কি? প্রথম কথাই হচ্ছে যে প্রিভেন্টস কনস্টিপেশন। কিভাবে কনস্টিপেশন প্রিভেন্ট করে এবার একটু বলি। তোমাদের অনেক সময় জিজ্ঞাসা করে যে তোমরা বলো যে কনস্টিপেশন প্রিভেন্ট করে হোল্ড ওয়াটার ইত্যাদি ইত্যাদি, কিন্তু হোল্ড ওয়াটারটা কোথায় হোল্ড করে রাখে? হোল্ড ওয়াটার উইল বি হোল্ডেড উইদিন দা ইন্টেস্টিনাল লুমেন। তার মানে খেয়াল করে দেখো যে এটা তো আমার ডাইজেস্ট হচ্ছে না। যেহেতু ডাইজেস্ট হচ্ছে না, তখন সেটা আমার বডি অ্যাবজর্পশন করে নিলে তো চলেই যেত, ইন্টেস্টিনাল এপিথেলিয়াম থেকে তোমার ব্লাডে চলে যেতে পারছে না। তাহলে কি হচ্ছে, সে মানে দ্যাট ডায়েটারি ফাইবার ইজ ট্র্যাপড উইদিন দা ইন্টেস্টিনাল লুমেন। এ ট্র্যাপে পড়ে গেছে, ওখানে ট্র্যাপড হয়ে আছে, আটকা পড়ে আছে। তখন সে কি করবে? সে তো অসমোটিক্যালি অ্যাক্টিভ, তাহলে ওয়াটার ড্র করে নিয়ে আসবে। ওয়াটারটা কোথা থেকে ড্র করে নিয়ে আসবে? ওয়াটারটা ড্র করে নিয়ে আসবে ব্লাড থেকে ইন্টেস্টিনাল লুমেনে। তাহলে যেহেতু ব্লাড থেকে ইন্টেস্টিনাল লুমেনে ওয়াটার ড্র করে নিয়ে আসবে, তাহলে তখন কি হয়ে যাবে? ভলিউম বেড়ে যাবে। ভলিউম যখনই বেড়ে যাবে, পেরিস্টালটিক মুভমেন্ট বেড়ে যাবে। পেরিস্টালটিক মুভমেন্ট বেড়ে যাওয়া মানে আলটিমেটলি ডেফিকেশনের মাধ্যমে তোমার বডিতে যে আনওয়ান্টেড যেগুলো ছিল, আনডাইজেস্টেড যে প্রোডাক্ট গুলো ইন্টেস্টাইনাল লুমেনের ভিতরে ছিল, সব বের হয়ে যাবে। এইভাবে এটা কনস্টিপেশন প্রিভেন্ট করে। এবং কনস্টিপেশন যাদের না থাকবে, তারা সাধারণত এই হেমোরয়েডস, তারপরে কলন ক্যান্সার, এগুলোতে ভোগে না। কেন কলন ক্যান্সারে ভোগে না? সেটা হচ্ছে যে পেরিস্টালটিক মুভমেন্ট যত বেশি হবে, তত তোমার বডির যে টক্সিক সাবস্টেন্স গুলো আছে তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে। এখন যদি এমন হয় যে তুমি কোনো টক্সিক সাবস্টেন্স বেশিক্ষণ ধরে কলনে রেখে দাও, তাহলে কি হবে? ও কাজ করার সুযোগ বেশি পাবে, বেশিক্ষণ ধরে সে কাজ করবে কলনের এপিথেলিয়াল সেলের উপরে। আলটিমেটলি এখান থেকে যে কলন ক্যান্সার ডেভেলপ করবে। তো যদি তোমার এই পেরিস্টালটিক মুভমেন্ট ভালো থাকে, কনস্টিপেশন না থাকে, তাহলে আর ওইভাবে কলন ক্যান্সার হওয়ার সুযোগ পাবে না। এরপরে আমরা বলে থাকি যে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো কমায়। একই ব্যাপার, সেটা হলো যে তোমার যদি ইন্টেস্টাইনে যত বেশি সময় ধরে কোলেস্টেরল থাকবে, বেশি বেশি করে সে অ্যাবজর্পশন হতে থাকবে। আর যদি তুমি এটা কি করো, আমরা জানি যে আমাদের কোলেস্টেরল বডি থেকে এক্সক্রিশন হওয়ার দুইটা পাথওয়ে। একটা হচ্ছে বাই ফর্মিং বাইল অ্যাসিড বা বাইল সল্ট, যেটা বাইলের মাধ্যমে আমাদের ইন্টেস্টাইনে আসে। আর একটা হচ্ছে যে স্কিনের ডিসকোয়ামেশনের মাধ্যমে। তো তোমার যখন ইন্টেস্টিনাল লুমেনে আসলো, এসে যদি তুমি তাড়াতাড়ি ওকে ভাগায় দাও, সরায় দাও, তাহলে ও আর রিঅ্যাবজর্পশন হয়ে আবার ব্লাডে ব্যাক করে আসতে পারলো না। তাহলে বডি থেকে এক্সক্রিট হয়ে গেল, আনওয়ান্টেড কোলেস্টেরল এক্সক্রিট হয়ে গেল। তাহলে অ্যাথেরোস্ক্লেরোটিক ডিসঅর্ডার ডিজিজের পসিবিলিটিস কমে গেল। সেম উইল হ্যাপেন ইন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস। আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে, তাদের হচ্ছে যে গ্লুকোজ, ব্লাডে গ্লুকোজ অনেক বেশি থাকে। তখন সে কার্বোহাইড্রেট মনে করো খেয়ে ফেলছে, কার্বোহাইড্রেট সিম্পল সুগার খেয়ে ফেলছে, তার সাথে যদি সে ডায়েটারি ফাইবার একটু বেশি ইনটেক করে, তাহলে কি করবে? তাড়াতাড়ি করে ওটাকে বের করে দিবে। তাহলে আর রাইজ হবে না, সাডেনলি অনেক বেশি ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে না। এছাড়া বডি ওয়েট রিডাকশনে এই ডায়েটারি ফাইবারের একটা বিশাল বড় রোল আছে। আমি আমার এমইউসি 5 ব্যাচকে একটা প্রবলেম সলভিং কোশ্চেন দিয়েছিলাম এবার ফুড নিউট্রিশনে। তখন তোমাদেরকে এটা বলে বলে দিছিলাম যে একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার বিএমআই এত, সে ওয়েট রিডাকশন করতে চাচ্ছে, তাহলে তুমি তাকে কোন ধরনের খাবার সাজেস্ট করবা? তুমি তো কার্ব একদম বাদ দিয়ে দিতে পারবা না, কিন্তু কোন ধরনের কার্ব তুমি সিলেক্ট করবা? তো এই এই যে এখানে তুমি তাহলে যেগুলোর ভিতরে সেলুলোজ বেশি আছে, সেই ধরনের কার্বকে তুমি সিলেক্ট করবা। তাহলে কি হবে? তার সবসময় মানে ডিস্টেন্ডেড মনে হবে, যে সে ফুল, তার একটা স্টমাক ফুল হয়ে থাকবে, এদিকে সে সেইভাবে কিন্তু ক্যালোরি পাবে না। তো আমরা যে আসো একটু দেখে নেই হেলথ বেনিফিট কি আছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কনস্টিপেশন, হেমোরয়েডস, এগুলো প্রিভেন্ট করবে বাই সফটেনিং স্টুল, সরি। দেন হচ্ছে যে তোমার ইনক্রিজ গাট মর্টিলিটি। যত গাট মর্টিলিটি যত বাড়ায় দিবে, রিডিউস এক্সপোজার টু কার্সিনোজেনের সাথে এক্সপোজার হওয়ার পসিবিলিটি তত কমে যাবে। এরপরে খেয়াল করে দেখো যে ডিক্রিজ অ্যাবজর্পশন অফ ফ্যাট এন্ড কোলেস্টেরল উইথ ইনক্রিজ ফিকাল লস। এগুলো অ্যাবজর্পশন যত কম, মানে অ্যাবজর্পশন কম হওয়া মানে কি? তোমার ইন্টেস্টিনাল এপিথেলিয়াল লেয়ার ক্রস করে ব্লাডে যেতে পারবে না। তাহলে কি হবে? ফিকাল লস, মানে ফিকাল ম্যাটার দিয়ে এটা বের হয়ে চলে যাবে।
আরেকটা জিনিস হচ্ছে যে এটা কিভাবে ওয়েট রিডাকশন করে, এটা হচ্ছে ডিলে গ্যাস্ট্রিক এমপ্টিং, মানে তুমি খাওয়ার পরে অনেকক্ষণ ধরে তোমার পেটটা মনে হবে যে অনেক ভরে আছে, তাহলে সেন্সেশন অফ ফুলনেস কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে সাডেন, আমরা জানি যে সাডেন যদি ব্লাড গ্লুকোজ লেভেল রাইজ করে যায়, তাহলে এই গ্লুকোজ ইজ দ্য মোস্ট পটেন্ট স্টিমুলেটর ফর ইনসুলিন রিলিজ, আর ইনসুলিনটাকে বলা হয় অ্যানাবলিক হরমোন। তো তোমার স্টিপ রাইজ অফ গ্লুকোজ হবে, সাডেন ইনসুলিন হ্রাস হবে, প্রচুর ইনসুলিন আসবে, ইনসুলিন গুলো এসে কি করবে, তাড়াতাড়ি করে সমস্ত ব্লাড গুলোকে বিভিন্ন সেলের ভিতরে ঢুকায় ফেলবে। ঠিক আছে, তুমি একটু পরে আবার হাংরি ফিল করবা, তাহলে তুমি আবার হাংরি ফিল করবা মানে তুমি খাবারের সন্ধানে ঘুরতে থাকবা, ফ্রিজের আশপাশ দিয়ে ঘুরবা, অথবা হাংরি নাকি বা আরো কি কি সব আছে ওগুলোকে তুমি অর্ডার দিতে থাকবা। এইভাবে তুমি মানে এটা একটা ভিশাস সাইকেলের মতো। তুমি মানে হাই কার্বোহাইড্রেট কন্টেনিং, আই মিন সিম্পল সুগার কন্টেনিং খাবার যত বেশি খাবা, তোমার ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, বেশি ইনসুলিন সিক্রেশন হবে, সবগুলোকে ভিতরে ঢুকায় ও জমা করতে চাইবে, আর এদিকে তুমি হাংরি ফিল করবা, তুমি আবার খাবারের সন্ধানে যাবা, এইভাবে করতে করতে আলটিমেটলি তুমি অনেক মোটা হয়ে যাবা। হ্যাঁ, আমরা দু একটা ডিজিজের কথা বলেছিলাম যে আমরা মানে এটার সাথে রিলেভেন্ট যে ডিজিজ গুলো আছে সেটা নিয়ে কথা বলবো। তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিজিজ ইজ ল্যাকটোজ ইনটলারেন্স। ল্যাকটোজ ইনটলারেন্স দেখা গেল যে মোর দ্যান 70% অফ দ্য ওয়ার্ল্ডস অ্যাডাল্ট আর ল্যাকটোজ ইনটলারেন্ট। কোনো না কোনো সময় যেয়ে তারা ল্যাকটোজ ইনটলারেন্ট হয়ে যাচ্ছে। আর আপ টু 90% অফ দ্য অ্যাডাল্ট অফ আফ্রিকান এন্ড এশিয়ান ডিসেন্ডেন্ট আর ল্যাকটেজ ডেফিসিয়েন্ট and are less able to metabolize lactose. তো আমাদের দেখা গেল যে ইউরোপিয়ান কান্ট্রির ওদের চেয়ে আমাদের আফ্রিকান এবং এশিয়ানদের ভিতরে ল্যাকটোজ ইনটলারেন্সটা অনেক বেশি আছে। কিছু কিছু বাচ্চাদের ভিতরেও তোমরা পাবা যে কিছু কিছু বাচ্চাদের দেখা যায় যে এরকম ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, কারণ তাদের হচ্ছে যে এরা এদের ডেফিসিয়েন্সি থাকে, তাদের এই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, ল্যাকটেজ এনজাইম তাদের থাকে না। তাদের আমরা জানি যে ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার সেল থেকে এই ল্যাকটেজটা আসে, তো এটা তাদের থাকে না। তাহলে যদি তাদের না থাকে তাহলে তো তাদের ল্যাকটোজ ইনটলারেন্স হবে। এখন খেয়াল করে দেখো ল্যাকটোজ ইনটলারেন্স হলে কি প্রবলেম হয়। প্রবলেম এটাই যে এই ল্যাকটোজটা তো হাইড্রোলাইসিস হতে পারছে না, ভাঙতে পারতেছে না। এখন যদি ভাঙতে না পারে তাহলে ল্যাকটোজকে আবার অ্যাবজর্ব করে নেওয়ার মতো এই ধরনের কোনো ট্রান্সপোর্টার নাই। আমার ইন্টেস্টিনাল এপিথেলিয়াল সেলে এই ধরনের কোনো ট্রান্সপোর্টার নেই। আমরা জানি যে তিনটা জিনিসকে আমরা অ্যাবজর্ব করতে পারি, সেটা হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। তো ল্যাকটোজকে যেহেতু আমি অ্যাবজর্ব করে নিয়ে নিতে পারছি না, আলটিমেটলি সে ইন্টেস্টিনাল এপিথেলিয়াল ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে থেকে যাবে। ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে যখনই থেকে যাবে তখন সে কি করবে, এটা যেহেতু অসমোটিক্যালি অ্যাক্টিভ, এ ওয়াটারের অসমোসিস করাবে, ওয়াটারকে টেনে নিয়ে আসবে। ওয়াটারকে টেনে নিয়ে আসবে কোথায়, ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে। ইন্টেস্টিনাল লুমেনের ভিতরে যখনই ওয়াটার বেশি টেনে নিয়ে আসবে, রিপিটেড ডায়রিয়া হতে থাকবে বাচ্চা, রিপিটেড ডায়রিয়া হতে থাকবে। এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ইন্টেস্টাইনের ভিতরে অনেকগুলো ব্যাকটেরিয়া আছে যেগুলো আলটিমেটলি এই ল্যাকটোজকে ফার্মেন্ট করে গ্যাস প্রডিউস করবে, করে ফ্ল্যাটুলেন্স তৈরি করবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হবে, অ্যাবডোমিনাল ক্রাম্প হবে। বাচ্চা দেখা যাবে যে চিৎকার করতেছে, এই অ্যাবডোমিনাল ক্রাম্প হওয়ার কারণে ওর অসম্ভব পেটে ব্যথা হবে, ও চিৎকার করবে। তো এই সিমটম কি হবে, সিমটম সাধারণত ডায়রিয়া হয়, ফ্ল্যাটুলেন্স, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তোমার কাছে এসে বলবে যে বাচ্চার পেট ফুলে গেছে, বাচ্চা হচ্ছে অনেক চিৎকার করতেছে। তখন আমাদের এটা রিমেডি কি করতে হবে, আমরা ওই বাচ্চাকে অনেক দেখবা বাজারে অনেক এই ল্যাকটোজ ফ্রি ডায়েট পাওয়া যায়, ল্যাকটোজ ফ্রি মিল্ক পাওয়া যায়, সেগুলো তাদেরকে সাজেস্ট করতে হবে। তো ইন সামারি আমি তোমাদের সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি। ডায়েটারি সোর্স কি কি ছিল, কার্বোহাইড্রেটের কিভাবে আমার কার্বোহাইড্রেট ডাইজেশন হয়, ডাইজেশনের এন্ড প্রোডাক্ট আমরা কি পাই, তারপরে আমাদের বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স কি আছে, এগুলো নিয়ে আমি আলোচনা করে ফেলেছি। গতদিন যেহেতু তোমাদের সাথে আমি এই গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে একটু কথা বলেছিলাম এবং অনেকেই গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কিছু প্রশ্ন করেছিল, তো আমি এই জন্য লাস্ট একটু গ্লাইসেমিক ইনডেক্সটা নিয়ে এসেছি আরেকবার। সেটা আসলে কিছুই না, যেমন হচ্ছে কি গ্লাইসেমিক ইনডেক্স আমরা আসলে কি দেখি, কোনো একটা ফুডের, বিশেষ করে কার্বোহাইড্রেট টাইপের ফুডের গ্লাইসেমিক ইনডেক্সটা বের করার চেষ্টা করি, যে এটা আমি সুগার খাওয়ানোর পরে আমার ব্লাড সুগার এত বেড়ে গেল, তাহলে আমি আরেকটা ফুড দিলাম, তার পাশাপাশি আরেকটা ফুড দিলাম, ওইটার সাথে এই গ্লুকোজের সাথে ওকে কম্পেয়ার করে দেখি যে ওই ফুডটা আমার ব্লাডে গ্লুকোজ কত তাড়াতাড়ি বাড়ায় দিতে পারে। তাহলে সেটা আমি বের করব কিভাবে, বের করব কি যে আমি সময়ের সাথে আমি ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন মেজার করি। তুমি মনে করো গ্লুকোজ খাওয়াই দিলা, প্রথমে আধা ঘন্টা পর, 1 ঘন্টা পর, 1.5 ঘন্টা পর, 2 ঘন্টা পর, এরকম ভাবে নিয়ে একটা কার্ভ তৈরি করবা। আবার তুমি এটা হচ্ছে তুমি গ্লুকোজ 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দিয়ে
আর এর সাথে তুমি যেটাকে আমরা বলে থাকি টেস্ট মিল, মানে যে খাবারটার তুমি গ্লাইসেমিক ইন্ডেক্স বের করতে চাচ্ছ সেটাও তোমাকে 50 গ্রামই খাওয়াতে হবে। গতদিন তোমরা একজন প্রশ্ন করেছিলে যে 50 গ্রামই কেন? 50 গ্রামই কেন? কারণ হচ্ছে যে তুমি তো এখানে রেফারেন্স মিল হিসেবে ইউজ করেছো 50 গ্রাম গ্লুকোজকে, তো ওইটার পরিমাণ যেহেতু 50, তুমি যে টেস্ট মিল যেটাটা বের করতে চাচ্ছ সেটাকেও 50 গ্রামই খাওয়াইলেই না তুমি বুঝতে পারবা যে এই 50 গ্রামের গ্লাইকোজেনিক পোটেন্সি কেমন, মানে গ্লুকোজ তৈরির পোটেন্সিটা কেমন। এবার একটু ছবিতে তোমরা দেখো যে এরকম এইদিকে থাকে আমার এক্স এক্সিসে থাকে হচ্ছে যে টাইম বা সময়, আর ওয়াই এক্সিসে থাকে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল। দিয়ে আমরা এরকম প্লট এঁকে দেখি যে এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই এরিয়া আন্ডার দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ অফ গিভিং কার্বোহাইড্রেট ফুড মানে টেস্ট মিল ডিভাইডেড বাই এরিয়া আন্ডার দ্য কার্ভ বাই গিভিং এ 50 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে এই দুটোর এরিয়াটা কেমন হলো সেটার সাথে আমরা কম্পেয়ার করি। সাধারণত দেখো যে যার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি তাদের কি হয়, ব্লাড গ্লুকোজ লেভেল খুব স্টিপ রাইজ করে, আবার দেখো স্টিপ ফল করে, মানে শার্প রাইজ করতেছে শার্প ফল করতেছে। যার জিআই কম তার হচ্ছে যে আস্তে 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 বাড়বে, স্লো রাইজ এবং স্লো ফল করবে। তাহলে কেন গ্লাইসেমিক ইন্ডেক্স যাদের বেশি সেই সমস্ত খাবার খেলে আমাদের রিপিটেডলি খিদা লাগে, এবার আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। সেটা হচ্ছে যে এই গ্লুকোজ অনেক বেড়ে গেল, সাথে সাথে ইনসুলিনও বেড়ে গেল, এই ইনসুলিন সব সেলে ঢুকাই দিল, ব্লাড গ্লুকোজ লেভেল ফল করে গেল, তাহলে ইউ উইল ফিল হাংরি এগেইন, তুমি আবার মানে ক্ষুধার্ত হয়ে যাবা, তুমি আবার খাবারের সন্ধানে যাবা। কিন্তু তার পরিবর্তে যদি তুমি এই কমপ্লেক্স ফুডটা খাও তাহলে তোমার অনেকক্ষণ ধরে আস্তে 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 তোমার ব্লাড গ্লুকোজ লেভেল রাইজ করাবে, আস্তে আস্তে ফল করাবে, তাহলে পুরাটা সময় ধরেই তোমার একটা কি হবে, তোমার স্যাটাইটি লেভেলটা মোটামুটি অপটিমাম থাকবে, তাহলে তুমি এইভাবে হাংরি ফিল করবা না। এখন এই গ্লাইসেমিক ইন্ডেক্স মানে ইন্ডিকেট হাউ র্যাপিডলি ব্লাড গ্লুকোজ রাইজ আফটার ইটিং এ পার্টিকুলার টাইপ অফ ফুড, একটা পার্টিকুলার টাইপ অফ ফুডের। এবং এটা আমরা সাধারণত যেটার গ্লাইসেমিক আমরা বলে থাকি, সেদিন তোমরা প্রশ্ন করেছিলা যে এটা 100, হ্যাঁ 100টাই হচ্ছে কি আইডিয়াল, মানে কি তুমি যার ব্লাড গ্লুকোজ লেভেল যে খাবারটার গ্লাইসেমিক ইন্ডেক্স দেখতে চাচ্ছ সেটা তো উপরে আছে আর নিচে আছে কি 50 গ্রাম গ্লুকোজ, তাহলে তোমাকে ডিভাইড করতে হবে কি গ্লুকোজ দিয়ে ওই সাবস্টেন্স থাকে। তাহলে যদি যার গ্লাইসেমিক ইন্ডেক্স গ্লুকোজের গ্লাইসেমিক ইন্ডেক্সের সমান, সেটা কত হবে, 1 হবে না, তাহলে 100% গ্লুকোজের সমান, 100 এর বেশি আর হতে পারে না। এটা হচ্ছে যে তোমার স্টার্চের গ্লাইসেমিক ইন্ডেক্স কমপ্লিটলি ডিপেন্ড করে হচ্ছে যে রেট অফ হাইড্রোলাইসিসের উপরে। যে স্টার্চ গুলো যেমন বলা হয় না যে সাদা ভাতটা অনেক বেশি তাড়াতাড়ি হাইড্রোলাইসিস হয় বলে ওর গ্লাইসেমিক ইন্ডেক্স কম্পারেটিভলি একটু বেশি রাদার দেন ব্রাউন রাইস, as because brown rice contain some fiber as well, সেজন্য ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্সটা কম্পারেটিভলি কম হবে। তো আমরা সব সময় যে সমস্ত ফুডের জিআই কম তাদেরকে হেলদি হিসেবে কেন কনসিডার করি, ওই যে একটু আগে তোমাদেরকে আমি একটা প্লট দেখিয়েছিলাম, ওইটা তোমরা একটু রিমেম্বার করার চেষ্টা করো। এখন আমি এখানে দেখাচ্ছি যে যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স হাই কোন কার উপরে বেশ করে, মানে একটা ডিমার্কেশন লাইন তো থাকতে হবে আমাদের যেমন 70 এবং অ্যাবাভ যারা তাদেরকে আমরা বলে থাকি হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। যারা মিডিয়াম কারা, এই যে 50 থেকে 60 ধরো, 50 থেকে 60 হলো মিডিয়াম, আর বিলো 50 যারা তারা হচ্ছে তোমার লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। এবার এখানে অনেকগুলো আমাকে দু একজন প্রশ্ন করেছিল যে কোনগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স হাই ফুড, কোনগুলো মিডিয়াম, কোনগুলো লো। তো এটা তোমরা ইন্টারনেটে যে সার্চ দিলেই পেয়ে যাবা কোনগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, কোনগুলো লো। তো আমরা সবসময় কোনটা প্রেফার করব, লো জিআই ফুড প্রেফার করব, কারণ এটা কি করে তোমার এই যে গ্যাস্ট্রিক এমটিং ডিলে করে, তাহলে ইনক্রিজ স্যাটাইটি ইনক্রিজ থাকে, স্লো হাইড্রোলাইসিস, যে সমস্ত ফুডের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাদের হাইড্রোলাইসিস যেহেতু স্লোলি হবে তাহলে অ্যাবজর্পশনটাও স্লোলি হবে, তাহলে সাডেন রাইজ অফ ব্লাড গ্লুকোজ লেভেল হবে না কখনোই। তো এইগুলোই ছিল আমার আজকের তোমাদের সাথে যা পড়ানোর কথা ছিল, কার্বোহাইড্রেট ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। তো আর তোমরা অনেকেই বলেছো যে ম্যাডাম কোন বই পড়বো, আমি দেখো একটা রেফারেন্স লিস্ট দিয়ে দিয়েছি, এই রেফারেন্স লিস্টটা তোমরা ফলো করো, তার পাশাপাশি রেফারেন্স লিস্ট অনেক ফলো না করলেও চলবে, তার পাশাপাশি তোমরা একটু কাইন্ডলি এটি ইউটিউব ভিডিওর কতগুলো আমি লিংক দিয়ে দিয়েছি, একটু পারলে তোমরা এগুলো একটু দেখে নিও, তোমাদের কনসেপশন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে।
তো এটাই আমার আজকের হচ্ছে যে তোমাদের সাথে এটা নিয়ে আমার আলোচনা করার ছিল। তোমরা প্লিজ আমাকে কোশ্চেন করো, আমি কোশ্চেন করলে আমি তোমাদেরকে আনসার দিয়ে দিব। কারণ এই ক্লাসে যদি আমি কোশ্চেনের আনসার দিতে থাকি তাহলে এই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। আর আমি জানি যখন রমজানের সময় অনেকেরই নামাজ আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো তাহলে এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো। রমজানুল মোবারক। তোমরা সবাই ভালোভাবে, যারা যারা রোজা করছো সবাই ভালোভাবে রোজা কমপ্লিট করো, নামাজ পড়ো। যে যে ধর্মের আছো সেই সেই ধর্মের থেকে তোমরা সবাই মানে আমাদের যে ক্রিয়েটর তার কাছে সাহায্য চাও। আসলে আমরা একটা খুব খারাপ সিচুয়েশনের ভিতর দিয়ে পার করছি, কারণ খবর যখন দেখতে যাই তখন খুবই মন খারাপ হয়ে যায়। মানুষের এত দুঃখ কষ্ট আসলে চোখে দেখা যায় না। দেখো আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে, এটা ঠিক, বাট মানুষের কষ্ট যখন দেখলাম আমার আসলে খুব খারাপ লাগতে থাকে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো আর তোমরা কোশ্চেন পাঠিও। থ্যাংক ইউ ভেরি মাচ।